আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আহ আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা সমাসের আমাদের শেষ পর্ব। এর আগে আমরা আসলে সমাসের উপর 2টা ক্লাস করেছি, তো আজকের ক্লাসে আমরা সমাসের পর্ব 3 নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। ওকে, সো হোপফুলি সবকিছু ঠিক আছে এবং দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, সবকিছু ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তো সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, একটু মেনশন দিয়ে দাও, আমরা আমাদের আজকের ক্লাস আরম্ভ করতে পারি। ওকে, ওকে, সো সবকিছু ঠিক আছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, সাউন্ড কম মনে হচ্ছে না, সাউন্ড তো ঠিক আছে তাই না? সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ভাইয়া, আজকে আপনাকে দারুণ লাগছে, আপনার উপর থেকে আজকে চোখ ফেরানোই মুশকিল। মুক্তা মালা, মুক্তা মালা, এভাবে কমেন্ট করতে নেই। রোজা রমজানের দিন তোমরা যে কি বলো। ঠিক আছে ভাই, আজকে প্রথম ক্লাস করতেছি। আজকে প্রথম ক্লাস করলে তো তুমি বুঝবা না আজকের ক্লাস, কারণ এটা অলরেডি 2টা ক্লাস গেছে। 3 নাম্বার ক্লাস আইসা তো তুমি ক্লাস করলে তো তুমি আসলে বিষয়গুলো বুঝতে পারবা না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে 15 মিনিট বাকি আছে, এই ক্লাস করতে পারবো? ও আচ্ছা আচ্ছা, পারবা, সমস্যা নেই। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে তাহলে আমাদের আজকের ক্লাসের দিকে যাই। তো আজকে আমরা আমাদের বাকি যেই আহ, সমাসগুলো আছে, আমরা আজকের ক্লাসে ওই সমাসগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবো। আচ্ছা, আমি এটাকে আরো উপরে লাগাই তাহলে সেটা। ভাই, আগে ক্লাস করি নাই, এখন কি করা যাবে? না না, সমাসের ক্লাস আগে ক্লাস না করলে হয়তো বুঝবা না, না বোঝার পসিবিলিটি আছে। তো বেটার হচ্ছে আগের ক্লাস করে এখনকার ক্লাস করলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আমরা অনেকগুলো সমাস পড়েছি তাই না? আমরা কি কি পড়েছি আমরা যদি বলি, আমরা পড়েছি হচ্ছে আমাদের আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি তাই না? দ্বন্দ্ব, তারপর হচ্ছে তোমার কর্মদ্বারয় পড়েছি, কর্মদ্বারয়, হ্যাঁ। তারপর হচ্ছে দ্বিগু পড়েছি, নিত্য সমাস পড়েছি, তৎপুরুষ সমাস পড়েছি। মোটামুটি এই সমাসগুলো পড়ছি। তো আজকের ক্লাসে আমরা পড়বো প্রাদি সমাস, অব্যয়ীভাব সমাস, এরপর হচ্ছে আরেকটা সমাস আছে বহুব্রীহি সমাস। হ্যাঁ, 3টা সমাস আমরা আজকের ক্লাসে পড়ার জন্য চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ আমরা 3টে সমাস আজকের ক্লাসে শেষ করতে পারবো। তো আজকে হচ্ছে তোমাদের সমাসের উপর শেষ ক্লাস। আজকে হচ্ছে তোমাদের সমাসের উপর শেষ ক্লাস, এন্ড আজকের ক্লাসে আশা করি আমাদের সমাসটা ইনশাল্লাহ প্রপারলি শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, আরো কিছু স্টুডেন্ট হলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটাতে চলে যেতে পারি এন্ড আমরা ক্লাসটা আরম্ভ করে দিতে পারি। তো সমাস আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট বাংলা ব্যাকরণে। এই জন্য দেখো, এই একটা টপিকের উপরে আমাদের ক্লাস কিন্তু 3টা, বুঝছো?
একটা টপিকের উপর ক্লাস 3টা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে লিখো ডান, তাহলে আমি ক্লাসটা আরম্ভ করতে পারবো। খাতা কলম নিয়ে একটু বসতে হবে, হ্যাঁ। খাতা কলম নিয়ে বসো, ওকে। সবাই খাতা কলম নিয়ে বসো, তাহলে আমরা ক্লাসটা আরম্ভ করে দিতে পারবো। তো ক্লাসটা আমি যখন শুরু করব, অনেকেই মাঝখান দিয়ে আসলে কিন্তু বুঝবা না, সেই জন্য আমি একটু সময় নিয়ে শুরু করব, তাতে করে তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝতে যাতে সমস্যা না হয়, বুঝছো? কারণ পরে যদি মিস করো তাহলে হচ্ছে মাঝখান থেকে আসলে তুমি ক্লাসটা বুঝতে পারবে না। বাংলাবাজ বই থাকলে নোট করতে হবে, বাংলাবাজ বইতে সবই আছে, তবু নিজের জন্য চাইলে নোট করতে পারো আর কি, নোট করে লিখলে ভালো। নোটগুলো আমাদের গ্রুপে দিবা, ওই জন্য চাইলে সুন্দর করে তোমরা নোট করতে পারো। আর যাদের কাছে বই নাই তারা তো অবশ্যই নোট করবা। তো বহুব্রী সমাজটা একটু জটিল, মানে অন্যান্য সমাজের তুলনায় তুলনামূলক এই সমাজটা একটুখানি জটিল, একটুখানি কি একটুখানি জটিল। তো এই যে জটিল যে ব্যাপারটা, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে একটু ঠান্ডা মাথায় বসতে হবে, ঠান্ডা মাথায় জিনিসটা আমাদেরকে সলভ করতে হবে, ওকে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো, এবং একই সাথে আমাদের ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে আমরা সেই কোশ্চেনগুলো হচ্ছে আমরা সলভ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের বহুব্রী সমাস নিয়ে, বহুব্রী সমাসের যে ব্যাপারগুলো রয়েছে। তো সমাসের উপর তোমাদেরকে চমৎকার একটা পিডিএফ অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এন্ড এই পিডিএফটা তোমরা যদি ভালো করে যদি পড়ো তাহলে আশা করি তোমাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই আসো আমরা একটু দেখি যে বহুব্রী সমাসের কনসেপ্টটা আগে একটু বলি। ভাই 2টা ক্লাস করি না, এটা কি করতে পারবো? না, পারবা না। পারবা, পারতে তো সমস্যা নেই, কিন্তু হয়তো জিনিসগুলো ভালো করে বুঝবা না, হ্যাঁ। আজকে দ্বিতীয় পত্র বইটা পাইলাম, অনেক সুন্দর, ওকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো আজকে যেটা পড়াবো এটা একটু কমপ্লিকেটেড, একটু জটিল, তো তোমরা একটু গুরুত্ব না দিলে আসলে জিনিসগুলো বুঝবা না। আচ্ছা ঠিক আছে ভাই, প্রকৃতিতত্ত্ব কি আমাদের আছে? না, তোমাদের প্রকৃতিতত্ত্বই নাই, শর্ট সিলেবাসে আমাদের প্রকৃতিতত্ত্বই নাই। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি বহুব্রী সমাসের আলোচনা, আমরা এখান থেকে আলোচনা শুরু করবো। প্রথমত হচ্ছে এই একটা সমাস, যেই সমাসে অন্য পদের অর্থ প্রদান হয়, অন্য পদ অর্থ প্রদান, বুঝছো? অর্থাৎ এই যে সমাসটা আছে এখানে পূর্ব পদের অর্থের প্রাধান্য পাবে না, পরপদের অর্থের প্রাধান্য পাবে না, সরি, এই যে এখানে কি হবে না, পূর্ব পদের অর্থ প্রদান হবে না, পূর্ব পদ বুঝাবে না, আবার দেখো পরপদ বুঝাবে না। আমরা জানি সমাসের ক্ষেত্রে 2টা পদ থাকে, একটা পূর্বপদ আর একটা পরপদ। এখানে পূর্ব পদ বুঝাবে না, পরপদ বুঝাবে না, বুঝাবে অন্য পদ, অন্য পদ, বা এটাকে তৃতীয় পদ বলা যায়। দ্যাট মিনস বুঝাচ্ছে যে এই সমাসটাতে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থের প্রাধান্য না পেয়ে নতুন অর্থ তৈরি হয়। অন্য পদের অর্থ প্রধান মানে কি বলতো? দ্যাট মিনস নতুন অর্থ তৈরি হয়, নতুন অর্থ কি হয়? তৈরি হয়, বা অন্য কোনো জিনিসকে বুঝায়, বা অন্য কোনো জিনিসকে বুঝায়। আচ্ছা, যেমন খেয়াল করো, ধরো যদি বলি গায়ে হলুদ। আচ্ছা এখন দেখো তো, গায়ে হলুদ, এই গায়ে হলুদ দ্বারা গাকে বুঝায়? বলতো গায়ে হলুদ দ্বারা কি গাকে বুঝায় না হলুদকে বুঝায়? বলো, গায়ে হলুদ এটা দ্বারা কি দাঁড়াও? চা আসছে, চাটা খাই, চাটা খাইলে একটু শরীরে একটু মানে জোশ আসবে আর কি। খাবা তোমরা? ভাইয়া প্রতিদিন নতুন পাঞ্জাবি? গরিব হতে পারে কিন্তু ছোট লোক নয়, বুঝছো? এই জন্য চেষ্টা করি নতুন নতুন পাঞ্জাবি পরার জন্য, তোমাদেরকে তাক লাগিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, একজন বলছো যে হলুদ, না হলুদ না। গায়ে হলুদ দ্বারা কি গাকে বুঝায়? না। গায়ে হলুদ দ্বারা কি হলুদকে বুঝায়? বললাম যে আজকে গায়ে হলুদ, আজকে আমার গায়ে হলুদ, তার মানে কি আজকে আমার গা, আজকে হলুদ না। গায়ে হলুদ দ্বারা বুঝায় একটা অনুষ্ঠানকে। এই যে দেখছো তোমরা ভুলটা করছো, গায়ে হলুদ মানে কি একটা অনুষ্ঠান। দেখো এখানে অনুষ্ঠানকে বুঝায়, এখানে কি বুঝায়? অনুষ্ঠানকে বুঝায়। তার মানে এটা বহুব্রী সমাস। এবার বলো পঞ্চগড়। আচ্ছা বলো তো, পঞ্চগড় দ্বারা কি পাঁচকে বুঝায় না গড়কে বুঝায়? বলো, পঞ্চগড় দ্বারা কি পাঁচকে বুঝায়? না,
গড়কে বুঝায়। পঞ্চগড় দ্বারা কি 5কে বুঝায় না গড়কে বুঝায়? বলো তো, বলো। পঞ্চগড় দ্বারা, আচ্ছা গায়ে হলুদ দ্বারা হলুদ রে কেমনে বুঝাই রে বাবা? মানে গায়ে হলুদ দ্বারা আমি বললাম যে আজকে আমার গায়ে হলুদ, তার মানে কি আজকে আমার হলুদ? গায়ে হলুদ তো একটা অনুষ্ঠান, গুড, একটা অনুষ্ঠানকে বুঝায়। আচ্ছা এবার দেখো পঞ্চগড়, পঞ্চগড় দ্বারা কি 5কে বুঝায় না, গড়কে বুঝায় না। পঞ্চগড় দ্বারা বুঝায় একটা স্থান বা একটা জেলাকে বুঝায়। এই যে দেখো নতুন অর্থ তৈরি হলে সেটাকে বলে, সেটা হচ্ছে বহুব্রী সমাস। কি সমাস বলো তো? বহুব্রী সমাস। একটা স্থান, একটা জায়গা বা একটা জেলাকে বুঝায়। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে এই সমাসটাতে অন্য পদের অর্থের প্রাধান্য পাবে, সবকিছু দ্বারা একটা থার্ড মিনিং কে নির্দেশ করবে। কি বুঝাবে বলতো? একটা থার্ড মিনিং কে কি করবে? নির্দেশ করবে। আর তৃতীয় পদও আমরা এটাকে বলতে পারি। আচ্ছা ফাইন, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এইবার আসো আমরা একটু যদি দেখি, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বহুব্রী সমাস, এগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ বলতেছে এক কিন্তু বুঝাচ্ছে আরেকটা জিনিস। এখানে খুবই মনোযোগ দাও, খুবই 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 মনোযোগ দাও। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখো তো। দেখো নীলকণ্ঠ, একটু খেয়াল করে দেখো। দেখো নীলকণ্ঠ, নীলকণ্ঠ দ্বারা নীলকেও বুঝায় না, আবার কণ্ঠকেও বুঝায় না। নীলকণ্ঠ দ্বারা বোঝানো হয় শিবকে। দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত শব্দ, প্রদত্ত সমাস, অন্য পদের অর্থ প্রদান। অর্থাৎ কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, নীলকণ্ঠ দ্বারা নীলকেও বুঝাচ্ছে না, আবার দেখো কণ্ঠকেও বুঝাচ্ছে না। নীলকণ্ঠ দ্বারা বুঝায় কাকে বলতো? শিবকে বুঝায়। কাকে বুঝায়? শিবকে বুঝায়। দেখছো অন্য পদের অর্থ প্রদান। গজানন, আনন শব্দের অর্থ হচ্ছে, আনন শব্দের অর্থ হচ্ছে আনন। ঠিক আছে, আনন শব্দের অর্থ হচ্ছে মুখ। আনন শব্দের অর্থ কি বলতো? আনন শব্দের অর্থ হচ্ছে মুখ। আনন শব্দের অর্থ কি? আনন শব্দের অর্থ হচ্ছে মুখ। এখন দেখো দশানন দ্বারা, সরি গজানন দ্বারা, গজ শব্দের অর্থ হচ্ছে হাতি। গজ মানে কি? হাতি। আর আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ। এখন খেয়াল করে দেখো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, তাহলে গজানন দ্বারা হাতিকেও বুঝায় না, আনন মানে হচ্ছে মুখ, মুখকেও বুঝায় না। গজানন দ্বারা বোঝানো হয় গণেশকে, গণেশকে বলা হয় গজানন। আবার খেয়াল করে দেখো ত্রিনয়ন, নয়ন মানে তো কি? চোখ। ত্রিনয়ন দ্বারা তিনকেও বুঝায় না, নয়নকেও বুঝায় না, মানে চোখকেও বুঝায় না। ত্রিনয়ন দ্বারা বোঝানো হয় শিবকে। দেখছো অন্য পদের অর্থ প্রদান। এই যে এগুলো হচ্ছে বহুব্রী সমাস। পীতাম্বর, দেখো পিত, পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ। পিত শব্দের অর্থ কি? হলুদ। আর অম্বর, এই যে আম্বর, ঠিক আছে, অম্বর শব্দের অর্থ হচ্ছে কি? আকাশ। তাহলে পীতাম্বর দ্বারা হলুদকেও বুঝায় না, আকাশকেও বুঝায় না, পীতাম্বর বলা হয় শ্রীকৃষ্ণকে। চতুর্ভুজ দ্বারা চারকেও বুঝায় না, বুঝকেও বুঝায় না, চতুর্ভুজ দ্বারা বুঝানো হয় বিষ্ণুকে, দেবতা বিষ্ণুকে। দশানন, দশকেও বুঝায় না, আনন মানে মুখ, মুখকেও বুঝায় না, দশানন দ্বারা বুঝানো হয় রাবণকে। কাকে বোঝানো হয় বলতো? রাবণকে। এরপর দেখো সপ্তার্শ, সপ্ত মানে কি? 7। আর অর্শ মানে কি? অর্শ মানে হচ্ছে ঘোড়া। তাহলে দেখো এখানে ঘোড়াকেও বুঝায় না, 7কেও বুঝায় না, সপ্তার্শ দ্বারা বুঝানো হয় সূর্যদেবকে। পঞ্চানন দ্বারা 5কেও বুঝায় না, আনন মানে মুখ, মুখকেও বুঝায় না, পঞ্চানন দ্বারা বুঝানো হয় শিবকে। পদ্মনাভ, পদ্ম, পদ্ম, পদ্ম তো বুঝো, পদ্ম ফুল, পদ্মকেও বুঝায় না, নাভ মানে হচ্ছে নাভি, নাভিকেও বুঝায় না। পদ্মনাভ দ্বারা বোঝানো হয় দেবতা বিষ্ণুকে। এরপর দেখো ত্রিলোচন, ত্রিন মানে তো 3, লোচন মানে হচ্ছে চোখ। তাহলে ত্রিলোচন দ্বারা, হ্যাঁ, 3কেও বুঝায় না, চোখকেও বুঝায় না, বুঝায় শিবকে। তাহলে দেখো এই সমাসগুলোতে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থের প্রাধান্য পাচ্ছে না, নির্দিষ্ট একটা অর্থের প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এগুলোকে বলা হয় পৌরাণিক বহুব্রী সমাস। অর্থাৎ হিন্দু পুরাণে এই ধরনের ক্যারেক্টার গুলো পাওয়া যায়। শিব, গণেশ, এগুলো হচ্ছে ক্যারেক্টারের নাম, দেবতার নাম, ক্যারেক্টারের নাম। বুঝছো? এইবার বলো, এইবার বলো আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ভাই মুসলমানদের কিছু দেখেন না, এখানে মুসলমান হিন্দু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এগুলো হচ্ছে পৌরাণিক বউ। যেমন দেখো এই যে ত্রিনয়ন দ্বারা বোঝাচ্ছে শিবকে, ত্রিলোচন দ্বারা বোঝাচ্ছে শিবকে। এবার বলো ভাইয়া কনসেপ্টটা কি বোঝা গেছে? কনসেপ্টটা কি বোঝা গেছে? লোচন, লোচন মানে হচ্ছে চোখ। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করে দেখো। দেখো আবার আবার বলতেছি, খুব গুরুত্বপূর্ণ।
কোনটা দ্বারা কোনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ নীলকণ্ঠ দ্বারা কিন্তু নীল, নীল কি কখনো কণ্ঠ হয়? কণ্ঠ কখনো নীল হয় না। নীলকণ্ঠ দ্বারা বোঝাচ্ছে শিবকে, নীলকণ্ঠ দ্বারা কি বোঝাচ্ছে? শিবকে। এই কথা খেয়াল করো। গজানন দ্বারা বোঝাচ্ছে গণেশকে, ত্রিনয়ন দ্বারা বোঝাচ্ছে শিবকে, পীতাম্বর দ্বারা বোঝাচ্ছে শ্রীকৃষ্ণকে, চতুর্ভুজ দ্বারা বোঝাচ্ছে বিষ্ণুকে, দশানন দ্বারা বোঝাচ্ছে রাবণকে, সপ্তার্ষ দ্বারা বোঝানো হচ্ছে সূর্যদেবকে, পঞ্চানন দ্বারা বোঝানো হচ্ছে শিবকে, পদ্মনাভ দ্বারা বোঝানো হচ্ছে বিষ্ণুকে, ত্রিলোচন দ্বারা বোঝানো হচ্ছে আবার শিবকে। অর্থাৎ শিবের অনেকগুলো অর্থ আছে, মানে শিবের অনেক একাধিক নাম আছে, অর্থ না অ্যাকচুয়ালি, শিবের অনেকগুলো কি আছে, নাম আছে। আমি কি বুঝাইতে পারছি এতটুকু পর্যন্ত? আমি কি বুঝাইতে পারছি এতটুকু পর্যন্ত? ঠিক আছে, এগুলো আমাদেরকে, অর্থাৎ তুমি যদি এখন যদি অর্থগুলো যদি মনে না রাখো তাহলে তুমি সামনে প্যারা হয়ে যাবে তোমার জন্য। এরপর দেখো মৃত্যুঞ্জয়, ওই যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়, মৃত্যুকেও বুঝাচ্ছে না, জয়কেও বুঝাচ্ছে না। মৃত্যুঞ্জয় হচ্ছে শিবের আরেকটা নাম। আবার কমল লোচন, কমল মানে হচ্ছে কি বলতো? কমল মানে হচ্ছে পদ্ম। তাহলে দেখো এই যে কমল লোচন দ্বারা বোঝানো হয় কাকে? বিষ্ণুকে। রত্নগর্ভা, রত্নগর্ভা, রত্নকেও বুঝাচ্ছে না, গর্ভকেও বুঝাচ্ছে না। রত্নগর্ভা দ্বারা বোঝানো হয় পৃথিবীকে। চন্দ্রশেখর দ্বারা চন্দ্রকেও বুঝায় না, শেখরকেও বুঝায় না, বুঝায় শিবকে। শুল পানি দ্বারা শুলকেও বুঝায় না, যে বলে না যে তোকে শুলে চড়াবো, শুলকেও বুঝায় না, পানি। এই পানি বানানো যখন মূর্ধন্য দিবা তখন পানি মানে হচ্ছে হাত, তখন পানিকেও বুঝাবে না, হাতকেও বুঝাবে, সরি শুলকেও বুঝাবে না, হাতকেও বুঝাবে না। তাহলে শুল পানি দ্বারা বুঝানো হবে মহাদেবকে। পূর্ণ নাভ, পূর্ণকেও বুঝায় না, নাভ, নাভ মানে হচ্ছে নাভি, তাহলে বুঝাই কাকে? মাকড়সাকে। উম্ননাভ মানে কি? মাকড়সা। বুঝছো? এই যে দেখো অন্য পদের অর্থ প্রদান, এইটুক কনসেপ্ট হোপফুলি ক্লিয়ার। এই 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 এতক্ষণ ধরে যে এই কথাগুলো বললাম না, এই কথাগুলো যদি ভালো করে যদি বুঝো তাহলেই হয়ে যাবে। খুব পেঁচানো কোনো কথা না, কোনটা দ্বারা কোনটাকে বোঝানো হয় এটা জানলেই হবে। ঠিক আছে, এগুলো পরে আমাদের লাভ কি? এগুলো পরে পরীক্ষা আসবে, এই জন্য পড়বা। কোনো লাভই যদি না হইতো তাহলে তো তুমি আমার এই খোমাইটা দেখার কোনো দরকার নেই, আমার এই চেহারা এটা দেখার দরকার আছে? হ্যাঁ, এই বৃষ্টি, সরি এই সুদর্শন চেহারাটা দেখারই তো দরকার নেই যদি পরীক্ষা নাই। তুমি আমার আমার লাগে তোমার লাগে দেখা হইতো, পরীক্ষা আসে তুমি আমার কাছে শরণাপন্ন হও। ব্যাস বাক্য দেখেন, এই পিডামু, এর নাম কি? মিম আক্তার। আমি মাত্র কনসেপ্ট বুঝাইতেছি, আমাকে ব্যাস বাক্য দেখেন। তোর কখন ব্যাস বাক্য দেখান লাগে এটা কি তুই আমার থেকে ভালো জানোস? মানে এটা ভালো একটা উদাহরণ আছে মাথায়, উদাহরণ এখন দিব না। আচ্ছা ওকে ওকে, কথা কি বুঝা গেছে? আচ্ছা শেষ। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে বলতে এগুলো কোনটা দ্বারা কোনটাকে বুঝায় ওটা মনে রাখতে হবে। ডান, এবার চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো খেয়াল করো, দেখো তো প্রথমত আমরা বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস কত প্রকার বলো তো ভাইয়া? 8 প্রকার। বহুব্রীহি সমাস কত প্রকার? 8 প্রকার। দেন দেন কট দেন, মানে কট দিলে তো হইব না, এটা তো অফলাইন ক্লাস না যে আমি কট দিয়ে দিব পরে তোরা আমার ক্লাস কাটায়। ওইটা গত ক্লাসে বললাম না, যদি ক্লাস যদি রেকর্ড না দেখতো তাহলে অনেক অনেক কিছু বলা যায়, কিন্তু আমি তো অনেক নিজেকে অনেক ইয়ে করে রাখি, বুঝছো, যে আমি সবকিছু বলি না আর কি। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। তো এখন প্রথমত বহুব্রীহি সমাস 8 প্রকারের মধ্যে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি। হ্যাঁ ওকে। 2 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে 1 নম্বর কি? সমানাধিকরণ, 2 নম্বর কি? ব্যাধিকরণ। ফাইন, বুঝছো? এখন ভাই আসো আমরা একটু দেখি সমানাধিকরণের কনসেপ্টটা হচ্ছে এখানে প্রথম যে পদটা হবে এই পদটা হবে অ্যাডজেক্টিভ, এবং পরের যে পদটা হবে এই পদটা হবে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর ব্যাধিকরণে দুটোই নাউন হয়, অর্থাৎ নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপর হচ্ছে কি নাউন প্লাস নাউন। এবার নর্মালি খেয়াল করে দেখো, খেয়াল করো, ধরো আমি 1 নাম্বার বললাম নীলকণ্ঠ, নীলকণ্ঠ, ঠিক আছে, এইটা একটা সমাস। এখন বলো তো নীলকণ্ঠ কি সমানাধিকরণ হবে নাকি ব্যাধিকরণ হবে? কমন সেন্স খাটাও। 2 নাম্বার আমি বললাম যে শুল পানি, শুল পানি, পানি মানে কি? হাত। এই পানি বানানে মূর্ধন্য ন মানে হাত। এখন বলো শুল পানি দ্বারা কি?
সমানাধিকরণ হবে নাকি ব্যাধিকরণ হবে, আগে কনসেপ্ট বুঝো, তারপর পরেরটা পরে আলোচনা হবে। 3 নাম্বার 80-20। আচ্ছা 80-20 মানে কি? 80 মানে হচ্ছে দাঁত, 20 মানে তো বুঝোই 20। আচ্ছা 20 ঠিক আছে। আচ্ছা 20 বানান ভুল লিখলাম রে। 80-20 ঠিক আছে। 80-20 তাহলে 80-20, 80 মানে দাঁত। 80-20 দ্বারা বুঝাই কাকে? সাপকে বুঝাই। খেয়াল করো, সাপ। ওকে, তাহলে বলো 80-20 এটা দ্বারা কি বুঝায়? আচ্ছা 3 নাম্বার খেয়াল, 4 নাম্বার খেয়াল করো, পিতাম্বর। পিতাম্বর একটু আগে পড়াইছি। পিত মানে কি? হলুদ। পিত মানে কি? হলুদ। ঠিক আছে, পিত মানে কি? হলুদ। অম্বর মানে কি? আকাশ। অম্বর মানে কি বলো? অম্বর মানে হচ্ছে আকাশ। গুড। অম্বর মানে কি? অম্বর মানে হচ্ছে আকাশ। ওকে, আচ্ছা 5 নাম্বার পক্ককেশ। পক্ক কেশ। পক্ক মানে তো বুঝো, পক্ক মানে কি? পাকা। পাকা না? আচ্ছা 6 নাম্বার লাস্ট বিনা পানি। বিনা মানে তো বুঝো, বিনা হচ্ছে বাদ্যযন্ত্র, আর পানি মানে হাত। এখন বিনা পানি ওই যে পড়ছো না, দেবী সরস্বতীর অপর নাম হচ্ছে বিনা পানি। বিনা পানি দ্বারা বোঝানো হয় দেবী সরস্বতীকে। দেখো সবগুলোর অন্য পদের অর্থ প্রদান। সরস্বতী দেখছো, বিনা পানি দ্বারা কিন্তু অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। এখন খেয়াল করে দেখো, এবার খুব ভালো করে বুঝো, আগে কনসেপ্টটা ভালো করে বুঝো, পরে দেখো নীলকণ্ঠ দ্বারা বুঝাই শিবকে, দেখছো সবগুলো তো অন্য পদের অর্থ প্রদান। শুলপানি দ্বারা কি বুঝায়? এই যে একটু আগে পড়ে আসতো না, দেখো এই যে শুলপানি দ্বারা বুঝায় মহাদেবকে। শুলপানি দ্বারা কি বুঝায়? শুলপানি দ্বারা বুঝায় মহাদেবকে। মহাদেব দেখছো অন্য পদের অর্থ প্রদান। পীতাম্বর দ্বারা বুঝায় কৃষ্ণকে, একটু আগে পড়ে আসছো। পক্ককেশ দ্বারা বুঝায় বুড়ো, বৃদ্ধ, মানে যার চুল পেকে গেছে তাকে বুঝায়। ওকে, কনসেপ্টটা ধরা গেছে? ফাইন। এইবার আসো আমরা এইবার একটু নির্ণয় করি যে কোনটা সমানাধিকরণ কোনটা ব্যাধিকরণ। খুবই সিম্পল। দেখো এই নীলকণ্ঠ প্রথমটা অ্যাডজেক্টিভ, কণ্ঠ নাউন, সুতরাং এইটা হচ্ছে আমাদের সমানাধিকরণ। সমানাধিকরণ ঠিক আছে। এটা কি বলতো বাবা? এটা হচ্ছে সমানাধিকরণ। ওকে, আচ্ছা শুলপানি। এখন দেখো শুল নাউন, পানি মানে হাত, হাতও নাউন, তাহলে দুইটাই নাউন। এটা হচ্ছে ব্যাধিকরণ। এটা কি বলো? এটা হচ্ছে ব্যাধিকরণ। ওকে ওকে। 80 মানে কি? দাঁত, এটা নাউন। 20 মানে 20, এটাও নাউন। তাহলে 80-20 এটা যেহেতু নাউন, তাহলে দুইটাই যেহেতু নাউন, তার মানে এটা হচ্ছে ব্যাধিকরণ। কথা বোঝা গেছে? এখন দেখো পিত মানে কি? হলুদ। পিত মানে কি? হলুদ। হলুদ তো অ্যাডজেক্টিভ। অম্বর মানে কি? আকাশ। আকাশ নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সুতরাং এই যে এখানে এটা আছে, এটা হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ। সমানাধিকরণ ঠিক আছে। আচ্ছা পক্ক। পক্ক মানে কি? পাকা। পাকা কি? এটা অ্যাডজেক্টিভ না? তাহলে এইটা পক্ক, এটা কি? অ্যাডজেক্টিভ। আর কেশ মানে চুল, এটা নাউন, তাহলে এটাও সমানাধিকরণ। বিনা পানি। বিনা কি? বিনা তো বুঝো ওই যে বাদ্যযন্ত্র, পানি মানে হাত, তাহলে বিনা নাউন, পানি মানে হাত, হাতও নাউন, তাহলে এটা হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ ঠিক আছে, ব্যাধিকরণ। হ্যাঁ, এবার বলো এগুলো, এই যে এখানে যে 6টা লিখলাম, কার কার কয়টা হয়েছে বলো তো? আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট। পানি মানে হাত বাবা, ওই পানি মানে তো ওয়াটার না, এটা মানে দন্ত ন না। হ্যাঁ, পানি মানে হচ্ছে মূর্ধন্য ন, বুঝছো? পানি মানে হচ্ছে মূর্ধন্য ন। তো একটা নয়ের কারণে কিন্তু মানে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন অনেক, যেমন ওই যে আমরা অনেকেই দেখবা যে ওই যে তোমার আমরা ভিডিওতে অনেক অনেক ধরনের ভিডিও, মানে যে অ্যাডাল্ট ভিডিও, ওগুলোকে বলে পর্ন ভিডিও, ওগুলোতে দেখবা যে মূর্ধন্য ন দেয়, এটা কিন্তু বানানটা ভুল। তো যখন মূর্ধন্য ন দেয় তখন ওইটার অর্থ হচ্ছে তোমার গাছের যে পাতা যেগুলো থাকে, মানে কচি পাতা যেটা থাকে, ওইটা তৎসম শব্দ। এটা কি? শব্দটা ভুল, বুঝছো? তাহলে এই শব্দের অর্থ কি? আমরা একটা নতুন শব্দ জানলাম, এটা শব্দের অর্থ হচ্ছে গাছের কচি পাতা। কচি পাতা, বুঝছো? গাছের কচি পাতা। আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি। তো যেটা বলছি যে দেখো ওই, তার মানে পানি মানে কি? পানি, এই পানি মানে হচ্ছে হাত। আর পানি বানানে যখন তুমি মূর্ধন্য ন দিবা তখন ওইটার মানে হচ্ছে কি? মূর্ধন্য ন যখন দিবা তখন এটার মানে হচ্ছে তোমার ওই যে কি বললাম, যখন মূর্ধন্য ন দিবা তখন এটার মানে হচ্ছে হাত, আর দন্ত ন দিলে এটা মানে হচ্ছে ওয়াটার, বুঝছো? আচ্ছা, কথা বোঝা গেছে? ওকে, এবার আসো আমরা একটু দেখি।
বাবু রে সেন্টিমোজি খাইতেছে, মানে একটা নতুন শব্দ শিখিয়ে দিলাম, সে মানে এমন একটা ভাব নেয়। ওকে, এবার আমরা একটু দেখি। হ্যাঁ দেখো নীলকণ্ঠ, তাহলে আমরা 6টা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। হ্যাঁ ঠিক আছে, এখন আসো আমরা দেখি যে এখানে শুল পানি, শুল এটা হচ্ছে তোমার দন্তন হবে, আর পানি এটা হচ্ছে তোমার কি হবে, দন্তন হবে। কথা বোঝা গেছে? এই দেখো, এখন এইবার আসো আমরা একটু ব্যাস বাক্যটা একটু নির্ণয় করা শিখাই। হ্যাঁ ব্যাস বাক্যটা নির্ণয় করা শিখাই, বুঝছো? ওকে, ব্যাস বাক্য খুবই সহজ, মানে খুবই 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 সহজ। এইটা নিয়ে তোমাদের মানে আর একদম ইজি। তো নীলকণ্ঠ হচ্ছে যাই, ব্যাস বাক্যটা খেয়াল করো, ব্যাস বাক্যগুলো খেয়াল করো, জাস্ট দেখলেই পারবা। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, ঠিক আছে, নীলকণ্ঠ যার। শুলপানি, এটার ব্যাস বাক্য কি হবে বলতো? শুলপানি, শুল পানিতে যার, শুল পানিতে যার মানে হাতে যার, ঠিক আছে, শুল পানিতে যার। আবার বলছি এই পানি বানানো যদি, এই পানি বানানো যদি দন্তন দাও তাহলে কিন্তু সাথে সাথেই কেটে দিবে। এই পানি বানানো যদি কি দাও তাহলে কেটে দিবে। হ্যাঁ আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি 80-20 কি, মানে 80 মানে হচ্ছে দাঁত, তার মানে 80-তে 20 জার। 80-20 মানে কি, 80-তে 20 জার। ওকে আচ্ছা, এরপর দেখো পিতাম্বর, এটার ব্যাস বাক্য কি, পিত অম্বর জার। বুঝছো? শেষ, ব্যাস বাক্যগুলো খুবই ইজি। পক্ক কেশ, এটার ব্যাস বাক্য কি, পক্ক কেশ জার। একদম ইজি না ব্যাস বাক্যগুলো? জাস্ট তুমি জার যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। বিনা পানি, বিনা পানিতে জার, বিনা পানিতে জার। হ্যাঁ বিনা পানিতে জার, শেষ। এবার বলো ব্যাস বাক্যগুলো সহজ না কঠিন বলো তো ভাইয়া? বিনা পানিতে জার, কথা কি ক্লিয়ার? বিনা পানিতে যার। এখন বলো এই সমানাধিকরণ প্লাস ব্যাধিকরণ, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? পারবা পারবা পারবা? আচ্ছা তোমাদের মানে তোমাদের অনেক প্রবলেম আছে, মানে যথেষ্ট ম্যাচিউরড হইতে হবে, মানে যথেষ্ট ম্যাচিউরড হইতে হবে। একটু কঠিন বাট সহজ। মানে এইটা এইটা তো এটা এটা তো একটা মানে বানান জাস্ট। এখন আমরা কি জানি না যে মানে এই এই শব্দটার অর্থ কি? এটা এই এমন কি আমরা কেউ আছি যে এই শব্দের অর্থ আমরা পরিচিত না, তাই না? তা এখন এই শব্দটার অর্থ তো আমাদের এই যে একটা এই আমরা কয়জনই বা এই শব্দটা জানি বলতো? লেখালেখিতে আমাদের এই এই জিনিসগুলো আছে না? যেমন আমি এটার উপর একটা এই এই আমাদের দেশে যেই মানে আমাদের মানে যুব সমাজ তাদের অবক্ষয়ের মানে চারিত্রিক অবক্ষয়ের জন্য আমার একটা আর্টিকেল ছিল। তো ওই আর্টিকেলটা আমি লিখলাম। তো আর্টিকেলে আমি দেখলাম যে আমার আমার আরো আশেপাশে যারা আছে বা যারা কলিগ আছে, তো তারাও এটার উপর আর্টিকেল লিখছে। তো তাদের আর্টিকেল গুলো আমি যখন দেখলাম তখন দেখলাম যে বানানটা ভুল, তারা সবাই মূর্ধন্য দিয়ে দিছে। তখন মূর্ধন্য দিলে তুমি কিন্তু এক্সাক্ট অর্থটা কিন্তু আসতেছে না। অভিধানের শব্দটার অর্থ হচ্ছে গাছের কচি পাতা, মানে যেগুলো অঙ্কুরে যে পাতাগুলো হয় ওইটা, সেগুলো খুব মানে তোমাদের এই জিনিসগুলো নর্মাল একটা বিষয়। এগুলোর উপর আমাদের আর্টিকেল লিখতে হয়, কত শব্দ সামনে বই লিখবা, পরীক্ষার খাতায় লিখতে হবে, তাই না? অনেক এই ধরনের অনেক রচনা আসে না, তো লিখতে হবে। এটা তো খুব নর্মাল একটা শব্দ, একটা বানান। কিন্তু মাঝে মধ্যে তোমরা এমন ভাবে ইয়েগুলো নাও যে মনে হয় যে কিরে ভাই আমি কি বইলা ভুল করে ফেলাইলাম নাকি? এটা তো তোমরা তো 8-9 এর বাচ্চা না, 6-7 এর বাচ্চা না। ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে বুঝাইতে পারছি। ওকে
আমি কি বুঝাইতে পারছি? ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে হোপফুলি আমরা এতটুকু পর্যন্ত আমাদের এটা ক্লিয়ার। এবার আসো আমরা একটু দেখি এখন ওকে, এবার দেখো আমরা একটু দেখি 3 নাম্বার। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি, এটা খুব সহজ। ব্যতিহার বহুব্রীহি, হ্যাঁ। ব্যতিহার বহুব্রীহি কি? ব্যতিহার বহুব্রীহি কি বলতো? ব্যতিহার বহুব্রীহি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি কি? ব্যতিহার বহুব্রীহি হচ্ছে যেই এমন একটা সমাস যেখানে কার্য পরস্পর, দুইটা কার্য পরস্পর যেই সমাসটা হয়। কথা বুঝাইতে পারছি? কার্য পরস্পর যেই সমাসটা হয়, দুইটা পক্ষ মিলে যেখানে কাজ করে। খুবই ইজি। দেখো যেমন হাসাহাসি, দেখো হাসাহাসি কি কখনো একজন মিলে হয় বলতো? হাসাহাসি কি একজন মিলে হয়? হাসাহাসি কি একজন মিলে হয়? হাসাহাসি কি একজন মিলে হয়? না, দুইজন মিলে হয়। আচ্ছা মারামারি, এটা কি একজন মিলে হয়? মারি এটা কি একজন মিলে হয়? না। কোলাকুলি একজন মিলে হয়? কোলাকুলি একজন মিলে হয়? না। হয়? বলো। তাহলে এইগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এখন তোমরা এরকম সমাস আমাদের কি অজানা? ঠিক আছে, আচ্ছা পারবা না এগুলো? বলো তো, পারবা না? একদম ইজি। হাসাহাসি, মারামারি, ঘুষাঘুষি, এই যে ঘুষাঘুষি হতে পারে, ঘুষি, ঠিক আছে। রক্তারক্তি, ঠিক আছে। রক্তারক্তি, দেখছো? কিলাকিলি, গুতাগুতি, এগুলো সব কি? মাখামাখি, এগুলো সব হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। সব কি? ব্যতিহার বহুব্রীহি সমাস। এই যে গুড, চুলাচুলি, এই যে মেয়েরা যে চুলাচুলি করে না, চুলাচুলি, হ্যাঁ গুড। আচ্ছা এবার দেখো ব্যাস বাক্যটাও খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করো ব্যাস বাক্যগুলো একটু খেয়াল করো। এই যে দেখো ব্যাস বাক্যগুলো একটু দেখো তো। ব্যাস বাক্যগুলো হচ্ছে কি? যে হাতে হাতে যে লড়াই, হাতাহাতি, ঠিক আছে। কোলে কোলে যে মিলন, কোলাকুলি, দেখাই যে ক্রিয়া, দেখা দেখি, কানে কানে যে কথা, কানাকানি, ঘুষিতে ঘুষিতে যে লড়াই, ঘুষাঘুষি, কেশে কেশে যে যুদ্ধ, কেশাকেশি, হাসিতে যে ক্রিয়া, হাসাহাসি। খেয়াল করো, হাসিতে যে ক্রিয়া, হাসাহাসি। আমি তো এত গভীরে যাইতে বলি নাই। মানে পোলাপাইন হয়েছে এমন একটা জিনিস, একটু আমি আমি বললাম যে হাসাহাসি, মাখামাখি না, কিন্তু তোমরা এটা এত গভীরে নিয়ে গেছো। আমি বলি একটু এটার লগে, এটারে তেল মারবো, সর্ষের তেল দিব, মরিচ লাগাইবো, এটার লগে পেঁয়াজ দিব, রসুন দিব, মশলা দিব, এরপর গিয়ে কমেন্ট করে কেন রে ভাই? যেটা পরীক্ষা আইবো ওইটাই তো পড়াইতেছি, এত গভীরে যাইতে তো বলি নাই। বুঝলাম না। এক একজনের অভিজ্ঞতার অভিজ্ঞতার ভার, বিশাল অভিজ্ঞতার, আমার থেকেও অনেক বড় অভিজ্ঞতার। আচ্ছা তাহলে দেখো, এই যে দেখো ব্যাস বাক্যগুলো খেয়াল করো, দেখাই যে ক্রিয়া, এরপর দেখো গলায় যে মিল, তারপর দেখো এছাড়া চুলাচুলি, হ্যাঁ চুমা এটাও আমাদের কি, যদি এটা পরীক্ষা আসবে না হয়তো, তবুও জেনে রাখলাম। তো এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। কনসেপ্টটা কি বোঝা গেছে বলো তো? কনসেপ্টটা এই যে দেখছো আমার স্লাইডে, আমি কিন্তু খেয়ালই করি না যে আমার স্লাইডে আছে। আমার স্লাইডে থাকার আগে আরাফাত খান জিসান সে বলে দিছে, বুঝতেছে, অবস্থা বুঝতেছে, অথচ আমি খেয়ালই করি নাই। বুঝছো? পারবা?
হ্যাঁ, কেশাকেশি মানে হচ্ছে মানে কেশ চুল ধরে টানার, এটাকে বলে কেশাকেশি। হ্যাঁ, কথা কি বুঝাইতে পারছি বলো তো? কথা কি বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার? পারবা বলো? এই যে ব্যতিহার বহুব্রীহি সমাস, এটা কি ক্লিয়ার কিনা? তাহলে আমাদের তিনটে সমাস কিন্তু অলরেডি শেষ, তিনটে সমাস অলরেডি শেষ। ভাই আপনার স্লাইড আছে, আমার তো স্লাইড আছে, কিন্তু আমি তো আসলে এইসব স্লাইড লাইট লাগাই না। দেখো না এই যে জিনিসগুলো এইভাবে এইভাবে সব সুন্দর করে করে তোমাদেরকে বুঝাই, এর থেকে কি আসলে আর ভালো কিছু হয় বলো তো ভাইয়া? এইসব স্লাইড লাইন আমার লাগে না। তানবীরের কাছে পড়ো, আবার যদি এসব স্লাইড লাইট লাগে তাহলে হইব? হ্যাঁ, বুঝো নাই? আমার কাছে পড়ে এসব তোমাকে স্লাইড লাইট লাগে? লাগে না, এগুলো আমাদের সময় নেই। হ্যাঁ, এসব স্লাইড লাইট লাগবে না আমাদের। আচ্ছা এইবার আসো, খেয়াল করো তো। এখন আমরা এইবার আসো, আমরা এইবার একটু আলোচনা করি, এখানে খেয়াল করো তো। এইবার আমরা আলোচনা করব অলুক বহুব্রীহি। অলুক তৎপুরুষ পড়ছো না? অলুক তৎপুরুষ একদম সেম, অলুক তৎপুরুষ অলুক বহুব্রীহির মতো সেম, কোনো কথাবার্তা নাই, এটা একদম সেম, জাস্ট ওই রকমই। ঠিক আছে, অফলাইন ক্লাসে এগুলো অনেক করছি। হ্যাঁ, আচ্ছা এখন আসো এখানে কনসেপ্টটা কেমন খেয়াল করো। কনসেপ্টটা হচ্ছে যে পূর্ব পদে বিভক্তি থাকে, পূর্ব পদে বিভক্তি থাকে। হ্যাঁ, পূর্ব পদে বিভক্তি থাকে। আর কোন পদের অর্থ প্রদান বলো? বলো, অলুক তৎপুরুষে কিন্তু পরপদের অর্থ প্রদান ছিল, আর অলুক বহুব্রীহিতে হচ্ছে কি অন্য পদের অর্থ প্রদান, অন্য পদ, বুঝছো? অন্য পদের অর্থ প্রদান। আচ্ছা এইবার খেয়াল করো, ধরো আমি যদি বলি মাথায় পাগড়ি, একটু খেয়াল করো, মাথায় পাগড়ি। এখন দেখো মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি বললে দেখো পূর্ব পদে দেখো এই যে বিভক্তি আছে। আবার দেখো মাথায় পাগড়ি দ্বারা কিন্তু মাথাকেও বুঝায় না, পাগড়িকেও বুঝায় না। মাথায় পাগড়ি দ্বারা বোঝানো হয় বরকে, বরের মাথায় কি থাকে? পাগড়ি থাকে। আচ্ছা পায়ে ভেরি, পায়ে ভেরি, পায়ে ভেরি। আচ্ছা বলো তো পায়ে ভেরি দ্বারা কি বুঝায়? পায়ে ভেরি পরা কি আমার আর তোমার থাকে? পায়ে ভেরি, এইটাকে এটারে ব্যান কর, এটাকে এটারে ব্যান কর। এমডি আকাশ, মানে বুঝলাম না ভাই তোমরা এমন কেন, মানে এমন কেন রে ভাই, তোমরা এমন কেন? ওর বয়স কম, তোমাকে বয়সে থাকলে আমরা এইসব বিটলামি করে আসছি, বয়স কম এই জন্য, আসলে বয়সের দোষ। আচ্ছা দেখো এবার দেখো আমরা একটু দেখি এখন পায়ে ভেরি মানে কি? পায়ে ভেরি কার পরানো হয়? পায়ে ভেরি পরানো হয় আসামির, আসামির পায়ে ভেরি পরানো থাকে, মানে শিকল পরানো থাকে, তাই না? তাহলে দেখো এই যে অন্য পদের অর্থ প্রদান সবগুলো দেখো পূর্ব পদে বিভক্তি আছে। এখন ভাইয়া খেয়াল করে দেখো অলুক তৎপুরুষের সাথে পার্থক্য কি? যেমন যে সোনার বাংলা, দেখো সোনার বাংলা দ্বারা কিন্তু বাংলাকে বুঝায়, এখানে দেখো সবগুলা পরপদের অর্থ প্রদান। দেখো মনের মানুষ, মনের মানুষ দ্বারা কিন্তু মানুষকে বুঝায়, দেখো পরপদের অর্থ প্রদান। খেয়াল করো এগুলো তো পরপদের অর্থ প্রদান। গানের সুর, গানের সুর দ্বারা কিন্তু গানকে বুঝায় না, বুঝায় সুরকে। দেখো অলুক তৎপুরুষে দেখো এই যে পরপদের অর্থ প্রদান। আর এইগুলোতে দেখো এই যে নতুন অর্থ তৈরি হচ্ছে। কি অর্থ তৈরি হচ্ছে বলো? নতুন অর্থ তৈরি হচ্ছে। এই যে যখন আমরা দেখব যে নতুন অর্থ যখন তৈরি হয় তখন সেটাকে কি বলে বলতো? সেটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। যেমন কাকে কলসি, এখন কাকে কলসি কার থাকে? তোমার কাকে জীবনে কোনোদিন কলসি থাকে? মানে কোমরে কখনো কলসি থাকে না, কোমরে কলসি কার থাকে? কোমরে কলসি থাকে নারীর, তাহলে এটা নারীকে বুঝায়। তাহলে দেখো পূর্ব পদের অর্থ প্রদান, সরি পূর্ব পদে বিভক্তি, পরপদের অর্থ প্রদান, এটাকে বলে এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এটাকে কি বলে বলো তো? এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। হ্যাঁ বলো এটাকে কি বলে? এটাকে বলে এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। হ্যাঁ ঠিক আছে, এটা কি অলুক বহুব্রীহি সমাস। এখন ব্যাস বাক্য কিভাবে করবা? খুবই গুরুত্বপূর্ণ। দেখো মাথায় পাগড়ি, এটার ব্যাস বাক্য হচ্ছে মাথায় পাগড়ি যার, জাস্ট যার যুক্ত করে দিবা, আমি এটা মুছে দিই। মাথায় পাগড়ি, এটার ব্যাস বাক্য কি? জাস্ট যার যুক্ত করে দিলে হয়ে যাবে। মাথায় পাগড়ি ব্যাস বাক্য হচ্ছে মাথায় পাগড়ি যার। পায়ে ভেরি, পায়ে ভেরি ব্যাস বাক্য হচ্ছে পায়ে ভেরি যার, বা পায়ে ভেরি পরা যার, এটাও বলতে পারো, সমস্যা নেই। কাকে কলসি যার, দেখছো শেষ। আর এই যে অলুক তৎপুরুষ আছে না, আমরা তো প্রথম গত ক্লাসেই পড়ছি অলুক তৎপুরুষে ব্যাস বাক্য করা লাগে না। সো অলুক তৎপুরুষে কিন্তু ব্যাস বাক্য আর হয় না, ব্যাস বাক্য হয় না। ঠিক আছে,
ব্যাস বাক্য হয় না, শেষ, সিম্পল। এবার বলো অলুক বহুব্রী এর কনসেপ্টটা কি পুরোপুরি ক্লিয়ার? বুঝছো ক্লিয়ার কিনা বলো তো? ওকে, ক্লিয়ার কিনা? গুড, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি এইটা আমরা বুঝতে পারছি যে আমাদের অলুক বহুব্রী সমাসের কনসেপ্টটা আসলে কি, অলুক বহুব্রী সমাসের কনসেপ্টটা কি। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ সমাস পড়ব, প্লিজ একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে মানে আমি খুব খুব ডেডিকেশন দিয়ে তোমাদেরকে সমাসের 3টা ক্লাস নিতেছি। এই 3টা ক্লাস করো, এই 3টা ক্লাস করে তারপর হচ্ছে তুমি অন্য জায়গায় গিয়ে তুমি দরকার হলে আবার তুমি ক্লাস করো, তোমার কাছে তারপর তুমি কম্পেয়ার করতে পারবা, অন্য প্লে লিস্ট করো, অন্য কোর্সে ক্লাস করো। তোমাকে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার ক্লাসে আমি তোমাকে 3টা ক্লাসে তোমাকে সবার যেভাবে আমি তোমাকে ধরে 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 প্রত্যেকটা কনসেপ্ট পড়াইতেছি না, তুমি ওইগুলো পড়লে তোমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তুমি ওই জিনিসগুলো ভালো করে পড়ো, আর কিছুই লাগবে না। কিন্তু তোমরা কমেন্ট সেকশনে মজা করো, এই করো সেই করো, জিনিসগুলো পড়ে নাও। 5টা মার্ক এখানে, এবং এটা যে 5 মার্ক এখানেই শেষ এটা না। তুমি তো এখন যদি স্কিপ করো, ধরো তুমি এখন স্কিপ করলা, এইচএসসি তুমি দিলা না, কিন্তু অ্যাডমিশনে কি এটা কি স্কিপ করার সুযোগ আছে? না, অ্যাডমিশনে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো অ্যাডমিশন টেস্ট দিলে তো এটা লাগবে। আর এখন তো এমন না যে মানে ন্যাশনালে ভর্তি হয়ে যাবে, এখন তো ন্যাশনালে ভর্তি হইলেও তোমার অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে। তাহলে এখন যদি কোনো জিনিস যদি স্কিপ করো, ওই জিনিসটা আসলে নিজের উপর নিজের কি হবে, জুলুম করা হবে। তা এইটা করা উচিত হবে না। যেভাবে তোমাদেরকে আসলে মানে পড়াইতেছি ওইটার গুরুত্ব দাও। এখন আমি অনেক ডেডিকেশন দিয়ে, আমি অনেক সময় দিয়ে তোমাকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়াইতেছি, আমি যদি দেখি যে তুমি গতানুগতিক জিনিসটার মধ্যে মনে করতেছো, হেলাফেলা করতে করতে, তাহলে তো আমার দরকার নাই তোমার এত ভালো করে বুঝাই দেওয়ার। আচ্ছা, ঠিক আছে, গুড, আমাদের ক্লিয়ার। এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস পড়বো, খুবই 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 গুরুত্বপূর্ণ সমাস। সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সমাস, হ্যাঁ, সংখ্যাবাচক বহুব্রী সমাস, ঠিক আছে। কি পড়বো বলতো? সংখ্যাবাচক বহুব্রী সমাস। খুবই 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 নর্মাল, খুবই নর্মাল, খুবই নর্মাল, একটু ভালো করে বুঝো। ভাই ওটা কি কলসি লিখছেন? হ্যাঁ, কাকে কলসি মানে কাকে কলসি, কলসি তো বুঝোই। ভাই 4 নাম্বার হয়নি কি? কোনো ভুল লিখলাম না কি রে বাবা? ভুল লিখলাম? কাকে কলসি যার, ঠিক আছে তো, ভুল কই বুঝলাম না। কাক মানে মানে কোমরে কলসি আর কি। আচ্ছা ঠিক আছে, এইবার আসো আমরা একটু দেখি এখানে। শোনো, এটা হচ্ছে দ্বিগু সমাসের মতো। কিসের মতো বলতো? দ্বিগু সমাসের মতো। এখানে শুরুতে সংখ্যা থাকে, আর ওই যে বহুব্রী যেহেতু, এই জন্য এখানে অন্য পদের অর্থ প্রদান, অন্য পদ প্রধান। হ্যাঁ, অন্য পদ প্রধান। আচ্ছা, অন্য পদ প্রধান। প্রথম প্রথম আমি যখন তোমাদের পাওয়ার প্লেতে যখন ক্লাস নিতাম, তখন তোমরা অনেকে বলতো ভাইয়া আস্তে পড়ান, ভাইয়া অনেক দ্রুত পড়াইতেছেন, ভাই আপনার অনেক দ্রুত কথা বলেন, ফাস্ট কথা বলেন। এখন কিন্তু এটা কিন্তু মনে হয় না। তার মানে এই না যে আমি আমার কথার স্পিড কমাই ফেলছি। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন মানে আমি আমার মতো করে পড়াই, প্রথম থেকে একটা ক্লাস স্টুডেন্টদের বুঝতে মনে হয় যে আমি একটু ফাস্ট কথা বলি, বাট আদতে আমি কিন্তু ফাস্ট কথা বলি না, হয়তো তুলনামূলক একটু ফাস্ট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যখন পড়াই, আমি যখন পড়াই তখন দেখা যাচ্ছে আমি তো মানে ওই জিনিসগুলো ধরো আমি যদি আমার তো একটার পর একটা উদাহরণ আমার মাথায় সবসময় থাকে। ধরো তোমাদেরকে এই যে স্লাইড গুলো যখন আমি যখন লিখে লিখে যখন বুঝাই, তো দেখা যায় যে আমি তখন নিজেরে ধরো চিন্তা করলে তখন কি একটা চিন্তা করে যদি আরেকটা উদাহরণ দিতাম, তাহলে আমি অনেক সময় নিয়ে করতে পারতাম। বাট আমার তো এখন সেই সময় লাগে না, একটার পর একটা অটোমেটিক চলে আসবে। তো ওই জন্য তো মনে হইতে পারে যে অনেক ফাস্ট, কিন্তু আসলে ওরকম না। হ্যাঁ, আচ্ছা, আজকেরটা একটু কঠিন হবে, এটা কিন্তু আগেই বলছি, আচ্ছা এইবার আসো, এখন আগে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, একটু খেয়াল করো আমার দিকে। আমাদের দ্বিগু সমাসের কনসেপ্টটা কি ছিল বলতো? দ্বিগু সমাসের কনসেপ্টটা ছিল এখানেও সংখ্যা থাকে, কিন্তু এখানে পরপদের অর্থের প্রাধান্য পায়, তাই না? যেমন দেখো, আমি যদি বলি যে চৌরাস্তা, তাহলে দেখো তো চৌরাস্তা দ্বারা কিন্তু রাস্তাকে বুঝায়, তাই না?
চৌরাস্তা দ্বারা রাস্তাকে বুঝায়, দেখো পরপদের অর্থ প্রদান। পঞ্চনদ, পঞ্চনদ দ্বারা কিন্তু নদকে বুঝায়, তাই না, পরপদের অর্থ প্রদান। ত্রিফলা দ্বারা কিন্তু তিন ফলকে বুঝায়, তাহলে দেখো পরপদের অর্থ প্রদান। সবগুলোতে দেখো পরপদের অর্থ প্রদান হচ্ছে। নবরত্ন দ্বারা কিন্তু, নবরত্ন দ্বারা কিন্তু রত্নকে বুঝায়, দেখো পরপদের অর্থ প্রদান হচ্ছে। কনসেপ্টটা ধরা গেছে ভাইয়া? এখন এই যে এইখানে, এইখানে এসে আমাদের জাস্ট এই জিনিসটাই যে এখানে অন্য পদের অর্থ প্রদান। আচ্ছা ধরো আমি যদি বলি, ওই যে আমরা যে পড়লাম দশানন, মনে আছে দশানন? তাহলে দেখো দশ আনন মানে হচ্ছে মুখ। এখন বলো এখানে কি মুখকে বুঝায় না অন্য কিছুকে বুঝায়? বলো, দশানন দ্বারা কি মুখকে বুঝায় নাকি অন্য কিছুকে বুঝায়? বলো তো। জাস্ট পার্থক্য এইখানে যে বহুব্রীতে অন্য পদের অর্থ প্রদান, দ্বিগুতে পরপদের অর্থ প্রদান। আর মিলটা কোথায়? মিলটা হচ্ছে দুইটাতে সংখ্যা থাকে। মিলটা কোথায় বলো তো? মিলটা হচ্ছে দুইটাতে সংখ্যা থাকে। ফাইন। এখন ভাইয়া খেয়াল করে দেখো, এই যে দেখো দশানন আছে না, তো দশানন দ্বারা আমরা জানি কাকে বুঝায় বলতো? দশানন দ্বারা বুঝায় রাবণকে। কাকে বুঝায়? রাবণকে। দেখো অন্য পদের অর্থ প্রদান, খেয়াল করে দেখো অন্য পদের অর্থ প্রদান। এই যে এইটাই হচ্ছে খেলা, এইটাই আসল খেলা। খেয়াল করে দেখো, ধরো ভাইয়া খেয়াল করো, খেয়াল করো প্লিজ, ভালো করে খেয়াল করো। ধরো আমি বললাম ত্রিনয়ন। এখন দেখো ত্রিনয়ন দ্বারা কি তিনকে বুঝায় না চোখকে বুঝায়? নয়ন মানে তো চোখ, কোনোটাকেই বুঝায় না। ত্রিনয়ন দ্বারা এক্স্যাক্টলি বুঝায় শিবকে। কাকে বুঝায় বলো তো ভাইয়া? শিবকে বুঝায়। কাকে বুঝায়? শিবকে বুঝায়। কাকে বুঝায়? শিবকে বুঝায়। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো যদি বলি চৌচালা। আচ্ছা বলো তো চৌচালা দ্বারা কি বুঝায়? চালকে বুঝায় না, চৌচালা দ্বারা, চৌচালা বলা হয় ঘরকে, ঘরকে বুঝায়। চৌচালা মানে কি? ঘর। দেখো দেখো যদি বলি তেপায়া, তেপায়া দ্বারা কি বুঝায়? তেপায়া দ্বারা কি বুঝায়? তোমাকে কিভাবে বুঝায়? ক্যামেরা স্ট্যান্ড গুলো দেখছো? ক্যামেরা স্ট্যান্ড, কখনো ক্যামেরা স্ট্যান্ড দেখছো? ক্যামেরা স্ট্যান্ড গুলো এরকম তিনটা পায়া হয়, এরকম তিনটা, ওটাকে বলা হয় তেপায়া, মানে যেটা তিন পায়া বিশিষ্ট। আবার অনেকগুলো টেবিল দেখবা যে এরকম টেবিলে এরকম তিনটা পায়া থাকে, চারটা না তিনটা পায়া থাকে, দ্যাট মিন্স ওটা হচ্ছে তেপায়া। ওটা কি বলো? ওটা হচ্ছে তেপায়া। তাহলে তেপায়া দ্বারা বুঝাই যে আমরা বলতে পারি যে টেবিল অথবা স্ট্যান্ড, যে কোনো জিনিস মানে যেটা তিনটা পায়া আছে, সহজ কথা বলতে পারি ওটাকে বলা, ওটা হচ্ছে তেপায়া। ওটাকে কি বলো? ওটাকে বলা, ওটা হচ্ছে তেপায়া। আরেকটা উদাহরণ দিই, ধরো চৌবাচ্চা। এখন বলো তো চৌবাচ্চা দ্বারা কি বাচ্চাকে বুঝায়? বলো ইয়েস অর নো। চৌবাচ্চা দ্বারা কি বুঝায়? কে বলতে পারবা? চৌবাচ্চা দ্বারা কি বুঝায় বলতে পারবা? চৌবাচ্চা দ্বারা কি বুঝায়? চারটা বাচ্চাকে বুঝায়? বলো ভাইয়া, চারটা বাচ্চাকে বুঝায় না রে বাবা। চারটা, এই যে দেখো তোমাকে, এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে টেকনিক। মানে আমি যদি তোমার যদি এখন যদি এটা বলতাম দশানন মানে রাবণ, ত্রিনয়ন মানে শিব, চৌচালা মানে ঘর, তোমার মাথা হ্যাং হয়ে যেত ভাই। দশানন মানে যে রাবণ, মানে আমরা পড়াইতে গিয়ে তোমাদের সাথে মাঝে মধ্যে অনেক মেন্টাল খেলা খেলি। তোমরা অনেকেই টিচার হবা, এই জিনিসটা মানে তোমাদেরকে একটা জাস্ট একটা শর্ট একটা উদাহরণ দিই, তোমরা আমার সাথে জিনিসটা ধরতে পারবা হোপফুলি। দেখো আমি যদি তোমার যদি প্রথমে এখন এসে যদি পড়াইতাম যে দশানন মানে রাবণ, ত্রিনয়ন মানে শিব, তোমার কাছে কিন্তু অনেক প্যাস লাগতো ভাই, এটা তো আগে জীবনেও আমি শুনি নাই। দশানন মানে রাবণকে বুঝায়, ত্রিনয়ন মানে শিবকে বুঝায়। এই জন্য আমরা কি করছি দেখো, আমি কি করছি, আমি কি করছি প্রথমে তোমাকে এই যে স্লাইড দিয়ে এগুলো আগে বুঝাই দিছি যে ভাইয়া দেখো এই যে এটা মানে এটা, এটা মানে এটা। এখন এটা যখন পড়াইছি তখন তোমাদের অনেকের মাথায় ভিতরে প্রশ্ন, ভাই ব্যাস বাক্য করাইবেন না? অনেকেই কমেন্টও করছে। আমি তোমার জিনিসটার সাথে আগে পরিচয় করাই দিলাম, আগে পরিচয় করাই দিলাম। পরিচয় করাই দেওয়ার পর তারপর আমি তোমার জিনিসের কনসেপ্টে নিয়ে গেলাম। এখন তোমার কাছে তুমি কিন্তু এখন আর এই কোশ্চেন আমার করবা না, আমার এখন কিন্তু তুমি কিন্তু আর জ্বালাইবে না যে ভাই দশানন মানে রাবণ কেমনে হয়। কোনো বলদ এই কোশ্চেন করছে? করে নাই। এটা টেকনিক, এটাই হচ্ছে কৌশল। তো যেন খালি পড়াইলে হয় না, ঠিক আছে? অনেক জিনিস আছে অনেক কঠিন, বাট ওই জিনিসটাকে অনেক ইজি ওয়েতে বোঝা যায় যদি জিনিসটা সিস্টেমেটিক হয়। ঠিক আছে? এই জন্য আসতে হবে আমার কাছে। আচ্ছা গেল। এখন খেয়াল করে দেখো, এইবার আসো পার্থক্যটা বুঝো। তোমরা কি আমার সাথে একমত? মানে জিনিসটা আমি তোমাদেরকে কনসেপ্টটা ধরাইতে পারছি। মানে পড়ানোটা একটা আর্ট, এটা একটা শিল্প। আমি বলছি না যে আমি অনেক ভালো পড়াই বা আমি এই শিল্পের অনেক বড় শিল্পী, ব্যাপারটা এরকম না। বাট আমি চেষ্টা করি যে একটু ডিফারেন্ট হইতে, যাতে তোমাদের কাছে জিনিসগুলো যাতে কঠিন না লাগে। আচ্ছা এখন খেয়াল করো তো, চৌবাচ্চা মানে কি? আমরা বলতে পারি যে পানি রাখার পাত্র, সহজ কথা বলতে পাত্র। এই পাত্র মানে আমার তোমার ইয়ে না, যে বিয়ের পাত্র না, বর না। এখন বাবা খেয়াল করে দেখো,
তোমরা আমার সাথে ডেফিনেটলি একমত যে ভাইয়া দ্বিগু সমাসের ব্যাস বাক্য করতে গেলে সমাহার আনা লাগে, প্রথম ক্লাসে পড়ছি, তাই না? তাহলে দেখো চৌরাস্তা এটার ব্যাস বাক্য কি? চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। দ্বিগু সমাসের ব্যাস বাক্যে সমাহার আসে, তাই না? কিন্তু এইখানে ব্যাস বাক্যে সমাহার আসে না। এখানে জাস্ট যার, ওই যে আমরা আগে পড়ছি না, যার যুক্ত হয় যার যার যার, এখানেও এরকম। তাহলে 10 আনন এটার ব্যাস বাক্য কি? 10 আনন যার, বুঝছো? ত্রিনয়ন যার, ওকে? চৌচালা আছে যার, বা চৌচালা যার, ঠিক আছে? ঠিক আছে, বা চৌচালা আছে যাতে, যেটাই বলতে পারো। তে পায়া যার, এটাও বলতে পারো, ঠিক আছে? চৌবাচ্চা যার। এইবার বলো জিনিসটা কি সহজ? আমি কি বুঝাইতে পারছি? একটা গুরুত্বপূর্ণ সমাস আছে, সেতার। এখন সেতার দ্বারা, সে ফার্সিতে সে মানে হচ্ছে 3, এটা একটা ফার্সি শব্দ, ফার্সিতে সে মিনস হচ্ছে 3, 3। এখন এই সেতার দ্বারা 3 কেও বুঝায় না, তার কেউ বুঝায় না। কথা ভালো করে বুঝো, সেতার দ্বারা 3 কেও বুঝায় না, তার কেউ বুঝায় না। সেতার দ্বারা বোঝানো হয়, সেতার হচ্ছে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। তাহলে ডেফিনেটলি অন্য পদের অর্থ প্রদান, সো এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এখন এটাকে বাংলাদেশের অনেক টিচার এটার দ্বিগু সমাস পড়ায়, টিচাররা পড়ায় করতে বলছে, গাইড থেকে পড়ায়, গাইডেও আবার এটাকে দ্বিগু সমাস দেওয়া থাকে। তোমাদের কাছে অনেক বড় বড় মোটা মোটা বই আছে, তোমরা খুলে দেখো যে এটাকে দ্বিগু সমাস দেওয়া। এটা ডেফিনেটলি ভুল। ধরো তোমার কাছে একটা সেতার আছে, সেতারে 3টা তার থাকে। এখন খেয়াল করে দেখো, ধরো কোনোভাবে একটা তার নষ্ট হয়ে গেছে, তাহলে তার আছে কয়টা? 2টা। তুমি কি এটার কি বলবা যে এটা দোতারা, যেহেতু তার আছে 2টা? এখন ধরো 2টা তার নষ্ট হয়ে গেছে, তাহলে তার আছে একটা। তোমার সেতারে তার আছে কয়টা? একটা। তুমি কি এটা বলবা যে এটা যেহেতু একটা তার আছে, এটা একতারা? কইবা? আচ্ছা ধরো 3টে তারই নষ্ট হয়ে গেছে, এবার তুমি কইবা যে এটা তাফসিরা? বলবা? বলবা না। তার মানে এই যে পরপদের সাথে এটা সম্পর্ক নাই, তার একটা থাক 2টা থাক হোয়াট এভার, বাট ওইটা দ্বারা একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এখানে তোমরা ত্রিনয়ন দিতে পারো, 3 নয়ন দিতে পারো, সমস্যা নেই। এইবার বলো, একদম অনেস্টলি বলো যে এরপর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে কি ঝামেলা থাকার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। দেখো যদি বলি 20 গজি, এখন 20 গজি দ্বারা কি বুঝায়? 20 গজকে বুঝায়? 20 গজি দ্বারা 20কে বুঝায় না গজকে বুঝায়? না, 20 গজি দ্বারা কোন একটা কাপড়কে বুঝায়, 20 গজি কাপড়। 20 গজি। যদি বলি যে 5 সেরি, 5 সেরি, এখন 5 সেরি দ্বারা কি 5কে বুঝায় না শেরকে বুঝায়? মানুষ বলে না 1 সের 2 সের, কোনোটাকে বুঝায় না। ধরো একটা বাক্স আছে, ওই বাক্সটা 5 সেরি, তার মানে আমি ওইটাকে বলতে পারি এটা হচ্ছে 5 সেরি। 12 হাতি, 12 হাতি, 12 হাতি। এখন 12 হাতি দ্বারা কি বুঝায়? যেটা 12 হাত পরিমাণ, ওটাকে, যেমন শাড়িকে বুঝাইতে পারে 12 হাতি, মানে 12 হাত পরিমাণ। যেটা সে ধরো আমার পাঞ্জাবিটা যদি 12 হাত পরিমাণ হয়, তাহলে এই সুন্দর পাঞ্জাবিটাকে বলা হবে কি? 12 হাতি। কথা বুঝাইতে পারছি? কথা বুঝছো? ঠিক আছে, বুঝছো? সে মানি, আচ্ছা বাদল ভাই বলছে সে মানি যদি 3 হয়, তাহলে মশে মানি কি মতিন? ও আচ্ছা, হ্যাঁ, সারাদিন ওই কেমিস্ট্রি পড়াইলে বাংলার এগুলা তো ওরকম, ওই মশে মানে এটার মতিন বানাই দিব, কই সে কই মশে। তো কেমিস্ট্রি নিয়ে পড়াইলে আসলে বাংলা আর কেমিস্ট্রি তো ভাষা নলেজ নিয়ে পড়ানো যাবে বাবা, কিন্তু বাংলা পড়াইতে গেলে তো আসলে মাথা খুলতে হবে। এই মাথা দিয়ে তো বাংলার কনসেপ্ট বুঝে যাবে না। হুট করে 3টে ক্লাসের মাঝখান দিয়ে এসে তো ওরকম বলতে গেলে তো এলোমেলো পাকাই দেওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমার কাছ থেকে না, আগে আমাদের পাওয়ার প্লেয়ার স্টুডেন্টদের কাছ থেকে তোমাদের বাদল ভাইকে আগে সমাজ শিখতে হবে, কনসেপ্ট শিখতে হবে, তারপর আমাদের ক্লাসে এসে কমেন্ট করতে হবে, তারা হলে আসলে হবে না। ঠিক আছে, সহজ, গুড। হুম, বাংলা কিন্তু অনেক কঠিন, এটা ওইটা তোমার ইয়ে না, বাংলা অনেক কঠিন, মানে স্পেশালি সেকেন্ড পেপার অনেক কঠিন। আর তাছাড়া বুঝাইতেছি সমাস, তো বুঝতে পারতেছে এটা কিন্তু অন্য অন্য সাবজেক্ট না। হ্যাঁ, এখানে অনেক মাথার খেলা আছে, বুঝতে হবে জিনিসগুলো। আচ্ছা, সো হোপফুলি ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এরপর চলো আমরা এরপরে যাই। এরপর আরেকটা জোস জিনিস পড়াবো। আজকের ক্লাসে প্যাচ লাগবে, প্যাচ লাগাটা স্বাভাবিক। আমি খুব আস্তে আস্তে পড়াই দিছি, হাতে অনেক সময়,
তোমাদের সৈকত ভাইয়ের আরেকটা ক্লাস আছে ইঞ্জিনিয়ারিং এ, তো সৈকত ভাই ক্লাসে ঢুকবে 10:30টায়, বাইরে হবে 1টায়, তারপর সেরি খেতে যাবো, তো আমি আস্তে ধীরে পড়ামো, মানে প্রেশার নাই, খুব রিল্যাক্স চিল আস্তে আস্তে পড়ামো আজকে, ঠিক আছে, খুব আস্তে আস্তে পড়ামো। আর তার মানে এই না যে আগের ক্লাসগুলো অনেক দ্রুত পড়াইছে, এটা আবার বললো না, আজকে আস্তে আস্তে পড়াবো, হ্যাঁ। আচ্ছা, এখন চলো আমরা একটু যাই পরের আলোচনায় যাই। তো দেখো খেয়াল করো, এরপর আমরা পড়বো নয় বহুব্রীহি। বলবো ভাই এগুলো কি শুনান, হ্যাঁ, তোমাদের 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 চাচু যদি ক্লাস করতে হবে, ভাই এটি কি আগে পড়াইলাম কি নয় তৎপুরুষ, আজকে আবার নয় বহুব্রীহি, এগুলো কই থেকে আসে, হ্যাঁ। আমার ঘরে এত নাম শুনে স্টক করতো, কি কনসেপ্ট কি বুঝতো, নাম শুনে স্টক করতো, যে নয় বহুব্রীহি কি, আবার নয় তৎপুরুষ কি, একটা কি, এটা কি, এটা কি, সব তো হিজিবিজি দেখতেছি, চোখে তো খালি তারা দেখতেছি, বুঝছো, অবস্থা এরকম হয়ে যাইতো। তো যাই হোক, আমরা অনুরোধ করবো তাড়াতাড়ি যাতে ক্লাস থেকে বের হয়ে যায়, পরে রোজা রমজানের দিন এই ঝামেলা পোয়াইতে পারবো না, ঠিক আছে, হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করাইতে পারবো না। ওকে, এইবার আসো আমরা এরপর যাই। তো নয় বহুব্রীহি কি, আগে আগে নয় তৎপুরুষের কনসেপ্টটা বুঝো, আগে নয় তৎপুরুষের কনসেপ্টটা বুঝো। আমি আবার বলতেছি, জিনিসগুলো আমার স্লাইডে অনেক সুন্দর করে আছে, দেখো এই যে আমার স্লাইডে অনেক সুন্দর করে আছে, এই যে দেখো নয় তৎপুরুষ নয় বহুব্রীহি, বাট ওই যে লিখে লিখে, হ্যাঁ এটা আমি তোমাদেরকে করাবো, নয় তৎপুরুষ আর নয় বহুব্রীহি তুমি কিভাবে পার্থক্যটা আইডেন্টিফাই করতে পারবো, ওটা আমি তোমাকে করাবো। আমি তোমাকে লিখে লিখে যে বুঝাচ্ছি, ওইটা হচ্ছে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, ঠিক আছে। আচ্ছা আসো নয় বহুব্রীহি, আগে নয় তৎপুরুষের একটু কনসেপ্ট একটু বলি। দেখো ভাইয়া, নয় তৎপুরুষ কি, হ্যাঁ শুরুতে নাবোধক অব্যয় থাকে, একটা নাবোধক অব্যয় থাকে, ফাইন, এটার কথা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এবং আমরা যদি দেখি ওইটার শুরুতে যে নেই, নাই, ঠিক আছে, নয় ইত্যাদি এই অব্যয়গুলো আছে, দ্যাটস ইট। এবং নয় তৎপুরুষের প্রথম পদটা নেগেটিভ বুঝায়, খুব ভালো করে খেয়াল করো বাবা, খুব ভালো করে খেয়াল করো, নাইলে বুঝবে না, নাইলে ওই যে তোমাদের চাচ্চুর মতো অবস্থা হয়ে যাবে, বুঝছো, সে মানে 3 তাইলে মশে মানে কি মতিন, এই অবস্থা হয়ে যাবে, তো ভালো করে বুঝো। এখন খেয়াল, এসি কারেন্ট নাই, আইপিএস এ ক্লাস নিতেছি, এসি নাই, খুব গরম লাগতেছে, তবুও তোমাদেরকে কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমার যে অনেক গরম লাগতেছে, এটা আমি তোমাদেরকে বুঝতে দিচ্ছি না। আচ্ছা এবার আসো, এখন ব্যাপারটা হচ্ছে ওই যে সমাজটা, ওই সমাজটা হচ্ছে পরপদের নেগেটিভ করে। সে ধরো আমি যদি বলি বেসরকারি, তার মানে কি, বেসরকারি মানে কি, বেসরকারি মানে হচ্ছে সরকারিকে নেগেটিভ করতেছি, নয় সরকারি, নয় সরকারি, ঠিক আছে। বেতাল মানে কি, বেতাল মানে কি, নেই তাল, নয় তাল, ঠিক আছে, বেতাল মানে কি, নয় তাল, এটা হচ্ছে নয় তৎপুরুষ, ঠিক আছে। এটা কি বলতো, এটা হচ্ছে নয় তৎপুরুষ, এটা হচ্ছে কি নয় তৎপুরুষ, নেই তাল, নেই তাল, ঠিক আছে, এটা মানে কি নয় তৎপুরুষ। এখন এইখানে খেলাটা, আসল খেলা এইখানেই শুরু, এইখানেও নাবোধক অব্যয় থাকবে, কিন্তু এইখানে অন্য পদের অর্থ প্রদান হবে, বা এখানে নতুন কোন জিনিসকে বুঝাবে, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে ব্যক্তি বুঝাবে, একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে। কি বুঝাবে বলতো, একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে, কথা কি বুঝাইতে পারছি, একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে, খুব ভালো করে খেয়াল করো, খুবই 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 ভালো করে খেয়াল করো। দেখো ধরো আমি যদি বলি নিরুপায়, নিরুপায়, আচ্ছা এইবার দেখো তো, নিরুপায় দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে না, যার কোনো উপায় নেই, যার কোনো উপায় নাই তাকে বলে কি নিরুপায়, ব্যক্তিকে বোঝাচ্ছে না। এখন এমন একটা জিনিস তোমার শিখামো যেটা তোমার জীবনে কেউ শিখায় না, এবং জীবনে তোমার কেউ শিখাইবেও না। এই যে দেখো এখানে বলছি না যে নয় তৎপুরুষ সমাসে নেই, নয় ইত্যাদি নেগেটিভ অব্যয় থাকে, দ্যাটস ইট। বাট এইখানে নেই, নয়, নাই নেগেটিভ অর্থ থাকবে, প্লাস তারপর যার, যাতে, যে, এটাও থাকবে, এটাই হচ্ছে পার্থক্য। যেমন দেখো এখানে ব্যাস বাক্য করো নয় সরকারি, খালি একটা নেগেটিভ অব্যয় আনছো, নেই তাল বা নয় তাল, সরি নয় তাল, ঠিক আছে, জাস্ট একটা নেগেটিভ অব্যয় আনছো, বাট এখানে কিন্তু এটা করলে হবে না। তাহলে নিরুপায়, এটার ব্যাস বাক্য হচ্ছে কি, নেই উপায়
উপায় যার, এই যে দেখো যার, এইটা এখানে খেলাটা ঘুরাই দিছে। যার মানে তো বোঝাচ্ছে ব্যক্তি। যার যখনই আসে, তুমি খেয়াল করে দেখো তো বাবা, এই যে দেখো সকল বহুব্রী সমাসে দেখো এই যে যার আছে, এই যে দেখো দশানন যার যার যার, তার মানে যার আসলেই তো ওটা কি হয়ে যায় বলতো, ওইটা নয় বহুব্রী, এটা বহুব্রী সমাস হয়ে যায়। তাহলে নিরুপায় দ্বারা উপায়কে বোঝাচ্ছে না, নিরুপায় দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যার কোনো উপায় নাই। নিরাসক্ত, খেয়াল করো, নিরাসক্ত, নিরাসক্ত মানে কি, যার কোনো আসক্তি নাই, যার কোনো আসক্তি নাই। বুঝছো 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 বুঝছো, এই যে গুড, ভেরি গুড, বুঝছো। বিশ্রী, বিশ্রী মানে যাকে দেখতে সুন্দর না, বিশ্রী ব্যক্তি বুঝায় না বলতো, ব্যক্তি বুঝায়, ব্যক্তি বুঝায়। বেকার ব্যক্তি বুঝায় যার কোনো কার নাই, মানে কার মানে কি কাজ। তাহলে এবার তোমরা এই তিনটার ব্যাস বাক্য করো তো, আমি আর না করি, দেখো তোমরা পারো কিনা। বলো ব্যাস বাক্য করো, ঠিক আছে। ওকে, তাহলে এটার ব্যাস বাক্য করো। নিরাসক্তি মানে কি, নিরাসক্ত মানে কি নেই আসক্ত যার, দেখছো। বিশ্রী মানে কি নেই স্ত্রী যার, স্ত্রী মানে কি সৌন্দর্য, নেই স্ত্রী যার, কারণটা সে। বেকার মানে কি নেই কার বা কাজ যার, শেষ। দেখছো, তাহলে পার্থক্যটা আশা করি বুঝতে পারছো, পার্থক্যটা আশা করি বুঝতে। এখন আসো কুইজটা দিই, হ্যাঁ। এবার দেখো, এবার আইডেন্টিফাই করো, দেখছো কন্টেন্ট গুলো কত গোছানো তোমাদের জন্য। নয় বহুব্রী ভার্সেস নয় তৎপুরুষ। এবারে বলো এখানে কোনগুলো নয় তৎপুরুষ, কোনগুলো নয় বহুব্রী, বলো কোনগুলো নয় তৎপুরুষ, কোনগুলো নয় বহুব্রী, বলো কোনগুলো নয় তৎপুরুষ, কোনগুলো নয় বহুব্রী। এবার বলো নিষ্কলঙ্ক, নিষ্কলঙ্ক, তারপর দেখো বেমানান, তারপর দেখো নিরস, বেদরকারী, অধৈর্য, তারপর দেখো অকথ্য। একটু যদি খেয়াল করে দেখো, আগে আগে একটু কনসেপ্ট একটু ভালো করে বুঝো যে কোনটা দ্বারা অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। এখন দেখো নিষ্কলঙ্ক দ্বারা কি বুঝায়, কলঙ্ককে বুঝায়। নিষ্কলঙ্ক দ্বারা ব্যক্তিকে বুঝায় না, বলো তো, বলো ভাইয়া, নিষ্কলঙ্ক দ্বারা কি ব্যক্তিকে বুঝায় না? ডেফিনেটলি ব্যক্তিকে বুঝায়। তাহলে নিষ্কলঙ্ক দ্বারা যদি ব্যক্তিকে, নিষ্কলঙ্ক দ্বারা যদি ব্যক্তিকে বুঝায়, তাহলে এটা বহুব্রীহি। দ্যাট মিন্স কি নয় বহুব্রীহি। বহুব্রীহি মানে কি, এটা নয় বহুব্রীহি, ঠিক আছে। এটা কি বলতো, এটা হচ্ছে বহুব্রীহি। তাহলে যদি বহুব্রীহি হয় তাহলে চলো তো ব্যাস বাক্য করি আমরা। নেই কলঙ্ক, কলঙ্ক যার, নেই কলঙ্ক যার, শেষ। বেমানান, এখন এটার ব্যাস বাক্য কি করতে পারবা, নেই মানান যার। মানে মাথা দিয়ে চিন্তা করো, চিন্তা করো প্লিজ, চিন্তা করো, দেখো জিনিসগুলো অনেক মজার, অনেক মজার। মানে তুমি যখন প্রবলেম গুলো যখন তুমি সলভ করতে পারবা তখন তোমার অনেক ভালো লাগবে। আর প্রবলেম সলভ করতে না পারলে তোমাদের চাচুর মতো অবস্থা হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে নেই কলঙ্ক যার, শেষ। এখন এটা কি বলতে পারবা, নেই মানান যার? হয় 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 ক হয়, হয় না। তাহলে এটা এটা কি, এটা নয় তৎপুরুষ। যদি আমরা তৎপুরুষটা কালকে পড়ছি, বাট আজকে তোমাদেরকে দেখছো কনফিউশন গুলো কিভাবে ক্লিয়ার করতে। তাহলে এটা মানে কি, হ্যাঁ নয় মানান, নয় মানান, হ্যাঁ না, ঠিক আছে। এটা মানে হচ্ছে বেমানান। তো নিরস, এটা তো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে হ্যাঁ এটা তো ডেফিনেটলি বহুব্রীহি হবে। এখন ব্যক্তিও হইতে পারে, বস্তু হইতে পারে, ঠিক আছে। এটার ব্যাস বাক্য এরকম করতে পারো, নেই রস যাতে বা যার, ঠিক আছে। যার দিলে ব্যক্তিকে বুঝায়। বেদরকারি, এখন কি বলতে পারো, নয় দরকারি যার। ও এটা আমি যে কইলাম না যে আমি এখন এমন একটা জিনিস শিখাবো যেটা তোমার আগে কেউ শিখায় নাই। খালি তুমি এই ব্যাস বাক্য যার লাগাই দেখবা যে মিলে কিনা, যার লাগাইলে মিললে বহুব্রী, না মিললে তৎপুরুষ। এখন এটা বলতে পারবা নেই দরকারি যার, কথা গো হয়, হয় না, তাহলে এটা তৎপুরুষ, ঠিক আছে। এটা কি তৎপুরুষ। তাহলে বেদরকারি মানে কি, নয় দরকারি।
নয় দরকারি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো অধৈর্য, অধৈর্য ব্যক্তি, ঠিক আছে। এখন এটা কিন্তু তুমি কিন্তু যার আনতে পারবা, যে নেই ধৈর্য যার, নেই ধৈর্য যার, ঠিক আছে, এটা বহুব্রী, এটা কি বহুব্রী, হ্যাঁ। আচ্ছা এরপর দেখো অকথ্য, এখন বলতে পারবা নয় কথ্য যার বা নয় কথ্য যা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমরা তৎপুরুষ করতে পারি, নয় কথ্য, অকথ্য, নয় কথ্য, দ্যাট মিনস অকথ্য, শেষ। এবার একদম একদম মানে মন থেকে বলো, 1.5 বছর 2 বছর অনেক জায়গাতে পড়ে আসছো, অনেক ভাইয়ের কাছে পড়ছো, অনেক কোর্স করছো, ফোর্স করছো, অনেক কিছু করছো, মন থেকে বলো তো যে নয় তৎপুরুষ আর নয় বহুব্রীর ভিতরে এই যে কনফিউশনটা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি তুমি তোমার লাইফে এর আগে এভাবে তুমি ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু বলো তো, একদম মন থেকে বলো। এরপর কি কোনো ঝামেলা থাকার কোনো সুযোগ আছে? বলো, কোনো সুযোগ আছে? একদম মন থেকে বলো, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ভেরি গুড। এই যে দেখো আমাদের সামিয়া আক্তার বলছে যে সবগুলো হয়েছে, ভেরি গুড, ভালো লাগছে, ক্লিয়ার ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে দেখো একজন বলছে বাহ হয়েছে সবগুলো, খুবই চমৎকার, খুবই চমৎকার, অসাধারণ, ঠিক আছে, অসাধারণ, 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 ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড, খুবই ভালো লাগছে যে তোমরা জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারছো। হ্যাঁ, কিরে 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ হয়ে গেল, আমি টেরই পাই না যে আজকে সময় এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল। ঠিক আছে, আচ্ছা বেদরকারি, নয় দরকারি যা, নয় দরকারি যা মানে এগুলো ব্যাপারটা হচ্ছে কি ব্যাস বাক্যের উপর অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যেমন হইতে পারে তুমি যদি বলো যে বেদরকারি নয় দরকারি যা, এটাও বহুব্রী সমাসের স্ট্রাকচারে পড়ে যায়, বাট তখন তুমি বহুব্রী সমাস আনসার করো। মানে এগুলো খুব, মানে দেখো এই যে দেখো অকথ্য, এটা কিন্তু তুমি এটাও বলতে পারো নয় কথ্য যা, এটা বললেও হয়। তো তুমি যদি যে যার দাও তাহলে দেখবে যদি কিছুটা যদি ম্যাচ হয়, যেমন দেখো নয় বেদরকারি নয় দরকারি, এটা সবচেয়ে ভালো, নয় দরকারি, দ্যাটস ইট। এখন যদি নয় দরকারি যা দিতে যাও তাহলে একটু বেমানান দেখায়, বাট তবুও বহুব্রী সমাস দিলে উত্তর হয়ে যেতে পারে। তোমাকে তো ব্যাস বাক্য সহ লিখতে হবে, সো ব্যাস বাক্য সহ লিখলে তুমি ওই যে শেষে যার, যাতে, যা ইত্যাদি আনা লাগবে বহুব্রী সমাস হলে, ঠিক আছে। বেসরকারি তো তৎপুরুষ, হ্যাঁ বেসরকারি তো তৎপুরুষ, নয় সরকারি, ওকে একদম ভালোভাবে বুঝছি। ওকে রুমা রুমু বলেছে স্কুল থেকে সমাস নিয়ে বাংলা ম্যাম যা ভয় দেখাইলো, এখন তানভীর ভাইয়ের ক্লাস করে সব পানি পানি। ওকে, আপনি সহ আরো 3 জনের কাছে পড়লাম, ঠিক আছে, ভালো লাগছে, থ্যাংক ইউ। এবার আসো ভাইয়া, আর এক কাপ চা দিয়ে তো আমাকে, 1 কাপ চা দিয়ে। বাদল ভাই আছেন? আর না, আজকে ক্লাস চলবে আরো 2 ঘন্টা, ভরপুর পড়াই দিয়েছি বলা। জি ভাইয়া, হ্যাঁ না ভাইয়া এভাবে আমি আগে পড়াই, পোলাবেন আগে শেষ করি, আগে পড়াই পোলাবেনটা শেষ করি, পরে ভাই যাওয়া হবে। ওকে, এবার আসো, খেয়াল করো, এবার চলো, এটার কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এবার আসো, খুবই সহজ জিনিস পড়াই দিব এখন, এটা একদম পানি 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 পানি, কি পানি পানি, এটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রী সমাস, প্রত্যয়ন্ত বহুব্রী সমাস, প্রত্যয়ন্ত বহুব্রী সমাস, হ্যাঁ প্রত্যয়ন্ত বহুব্রী সমাস, হ্যাঁ আচ্ছা প্রত্যয়ন্ত বহুব্রী সমাস, ওকে প্রত্যয়ন্ত বহুব্রী সমাস। এইবার আসো আমি তোমাকে নামটা আগে বিশ্লেষণ করে দেখে, হ্যাঁ আচ্ছা, তো প্রত্যয় অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে কি শেষ, তার মানে এইখানে শেষে প্রত্যয় থাকবে, শেষে কি থাকবে প্রত্যয়। এখন প্রত্যয় গুলো কি ইন্টারেস্টিং ব্যাপার, 3টা প্রত্যয় থাকে, এ ও আ, এ ও আ, 3টা প্রত্যয় থাকবে শেষে। কয়টা প্রত্যয়? 3টা, এ ও আ, 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 ক্লিয়ার? এবার দেখো খেয়াল করো,
এ ও আ, এ ও আ, এ ও আ, এ ও আ মুখস্থ করে ফেলবা, বুঝছো? বুঝছো? এ ও আ, এ ও আ, ঠিক আছে, এটাকে বলে, এটা হচ্ছে কি প্রত্যন্ত বহুব্রী সমাস। গুড। আচ্ছা খেয়াল করো, আসো দেখো, দেখো উনপাজরে, উনপাজুরে, দেখো এ প্রত্যয় আছে না শেষে? এখন উনপাজরে মানে কি বুঝো? মানে যে দুর্বল, দুর্বল। উনপাজরে মানে কি দুর্বল, দুর্বল। আপনি কি দুর্বল? আপনি কি পারছেন না? কি পারছেন না বেশি বেশি পড়াশোনা করতে? আপনি কি হাঁপিয়ে যাচ্ছেন পড়তে পড়তে? তাহলে আসুন তানভীর ভাইয়ের ক্লাসে। এবার দেখো ও, যেমন দেখো, ধরো আমি যদি বলি যে হারিমুখ, হারিমুখ মানে কি? হাঁড়িমুখ মানে হচ্ছে যার মুখ গুলগাল হাঁড়ির মতো, যেমন আমার মুখ খুবই গুলগাল হাঁড়ির মতো, একদম নাদুস নুদুস, বুঝছো? এটা হচ্ছে হাঁড়িমুখ। এরপর দেখো আ প্রত্যয় আছে, আ প্রত্যয়, ঠিক আছে? আ প্রত্যয় দিয়ে কি হতো? দোমনা, দোমনা মানে যার মন এরেও ভাল লাগে ওরেও ভাল লাগে, আর বুঝে লাগবো না, এটাকে বলো দোমনা। তো দুই দিকে মন যার, দোমনা। তাহলে দেখো এখানে আছে কি শেষে? আ প্রত্যয়, এখানে আছে ও প্রত্যয়, এখানে শেষ। এবার আসলে ব্যাস বাক্য কেমনে করবা খেয়াল করো, ব্যাস বাক্য খুবই সহজ। আচ্ছা বলো উনপাজুর এটার ব্যাস বাক্য মানে কি হইতে পারে, একটু মানে গেস করো, গেস করো, বলো। তাহলে এটার ব্যাস বাক্য কি হতে পারে? উনপাজুরে যে, খুবই সহজ। এই যে জাস্ট ওই যে যুক্ত করে দিবা, যার যুক্ত করে দিবা। উন, উন পাজুরে যে, শেষ, দেখছো যে। আচ্ছা হাঁড়ি মুখ মানে কি? হাঁড়ির মতো মুখ যার, হাঁড়ির মতো মুখ যার, খুবই সহজ। আচ্ছা এরপর দেখো আ প্রত্যয় কি হতে পারে? আ প্রত্যয় কি হতে পারে? যে দুই দিকে মন যার, দুই দিকে মন যার, দেখছো? এবং দুঃখজনক বিষয় হলো সত্য যে তোমাদের অধিকাংশ শিক্ষক তোমাদেরকে পড়ায় যে যে সমাসের শেষে যার যে থাকে ওইটা বহুব্রী সমাস। কেন রে বাবা? এইটা তো পরীক্ষাতে আসবেই না, পরীক্ষাতে আসবে এইটা। ব্যাস বাক্য কি পরীক্ষাতে আসে? না, আসবে না, আসবে সমস্ত পদ, ঠিক আছে? আসবে সমস্ত পদ, সমস্ত পদ দেখে তুমি বুঝবা না, বুঝছো? আমি হচ্ছে আমার অফলাইনে এক মেয়ে আমার বলতে, ভাইয়া আপনি এত কঠিন করে পড়াচ্ছেন কেন? তো খুলনাতে, আমি বললাম কঠিন করে পড়াচ্ছি মানে এই প্রথম কেউ আমাকে বললো আমি কঠিন করে পড়াচ্ছি, তো তোমার কাছে কি আরো সহজ কৌশল আছে? বলছে আমার ভাইয়া আমাকে পড়াইছে, তার ভাইয়া তার তার ওই যে সিসি কোচিং এর বিসি ভাইয়া তাকে পড়াইছে যে যেই সমাসে মাঝে রূপ থাকে সেটা রূপক কর্মধারয় সমাস। আমাকে তো ভাইয়া সহজ কৌশল বলে দিছে, রূপ দেখলে রূপক কর্মধারয় সমাস। তো বললাম যেমন? আমার কয় যে ভাইয়া এই যে মন রূপ মাঝি, মন রূপ মাঝি, তো মন রূপ মাঝি মাঝে এই যে রূপ আছে তার মানে এটা রূপক কর্মধারয় সমাস। আপনি তো কাহিনী করতেছেন কেন? আপনি সহজে পড়াইতে পারেন না? আমি বললাম যে বাবা পরীক্ষাতে কি তোমার এই অংশ দিবে, এই যে মন রূপ মাঝি দিবে নাকি মন মাঝি এটা দিবে বলো? তো সে কয় মন মাঝি দিবে। আমি কি যদি মন মাঝি দেয় তাহলে মন মাঝি দেখে তুমি কেমনে বুঝবে মন মাঝির ভিতরে রূপ আছে না আগুন আছে? কেমনে বুঝবা? তো তোমার ভাইয়া যে তোমার যে এই যে তোমার সিসি কোচিং এর বিসি ভাইয়া তোমার যে পড়াইলো যে মন মাঝি মানে মন রূপ মাঝি, তো মাঝে রূপ আছে না আগুন আছে এটা তো ব্যাস বাক্য দিবে না রে বাবা, কথা বুঝো নাই? দিবে তো এইটা, তো যেটা আইবো ওইটা পড়তে হবে। খুদে ওই যে ভংচং করে খালি টাকা ঢাললো হইব? জায়গা মতো টাকা ঢালো, সামনে ইচ্ছান্দ আসতেছে, তো গিফট টিফট তো করতে পারো। আমি বলছি না যে আমারে পাঞ্জাবি গিফট করতে হবে, তা তোমরা চাইলে তো করতে পারো, তাই না? আমি বলছি না দিতেই হবে, পাঞ্জাবি সাইজ 42, ঠিক আছে? এই ধরনের কালার গুলো একটু বেশি পছন্দ, হালকা ডার্ক বা ইয়ে, ঠিক আছে? তো কুরিয়ারও পাঠাইতে পারো, আবার হোম ডেলিভারিতেও পাঠাইতে পারো, সমস্যা নেই। পাঠাইতেই হবে এরকম না, মন চাইলে পাঠাইতে পারো, না মন চাইলে। ওকে আচ্ছা এবার আসো, হ্যাঁ এইরকম শর্টকাট পড়তে যাইও না, তো তাহলে ঝামেলায় পড়বা। শর্টকাট পড়তে গেলে ঝামেলায় পড়বা। ওই শর্টকাট যদি পড়ানো যায় তাহলে দরকার আছে সমাজের উপর 3টা ক্লাস নিয়ে, একটা ক্লাস নিয়ে গেলাম যা ঘুমা, আমি যদি একটা ক্লাস শেষ করে তুমি ধরতেই পারতা না। সেই জিনিসটা তো আমার ভিতরে আছে, আমি চাইলে এক ক্লাসে তোমার ভুং ভাং করে বুঝে দিয়ে শেষ,
এটা রিভিশন কোর্স, এখানে রিভিশন দিতে হবে, এখানে তুমি ডিটেলস করতে থেকে পড়বে, আবার আসি অ্যাডমিশন, আবার টাকা ঢাইলো আপনার থেকে, আবার টাকা নিয়ে অ্যাডমিশন করছে, আবার আসি, আইলে আইবি অ্যাডমিশনে, না আইলে নাই। বাট আমি পড়াই দিতেছি, এরপর অ্যাডমিশনে গিয়ে আরেক জায়গায় গেলে তখন বুঝবি। এই জন্য অ্যাডমিশন আমার কাছে এসো। হ্যাঁ আচ্ছা এইবার আসো, এখন এটা আমাদের ক্লিয়ার। লাস্ট একটা একটা সমাস আছে, এটা আসলে মানে কত প্রশ্নও আসে না, এটা হচ্ছে পদলোপী সমাস। এটার নাম হচ্ছে পদলোপী সমাস। আমি এটাকে পদলোপী সমাস দিচ্ছি, যদি তোমরা বইতে এই সমাসটা পাবা না, পদলোপী সমাস। অথবা পদলোপী সমাস না দিয়ে এটার বইতে যে নাম, সে নামটা হচ্ছে মধ্য পদলোপী সমাস। মধ্য পদলোপী বহুব্রী সমাস, মধ্য পদলোপী বহুব্রী সমাস, মধ্য পদলোপী বহুব্রী সমাস। ঠিক আছে, কথা বুঝছো? মধ্য পদলোপী বহুব্রী সমাস। ওকে, আচ্ছা এবার আসো, আপনার তো চিকন সাইজ, ও পাঞ্জাবি সাইজ কি জানি লিখছে, পাঞ্জাবি সাইজ 42 কিভাবে হয়? আমি একটু মানে একটু লং পড়ি আর কি, 42 পড়লে আমি ওটা আবার ফিটিং করে নিই, সমস্যা না, তুমি 42-এ পাঠাও, ফিটিং করার যে টাকা ওটা তোমাকে দিতে হবে না, আমি নিজ দায়িত্বে দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, 42 পাঠালেই হবে। আচ্ছা, তো ঈদ খুব তাড়াতাড়ি চলে আসে সামনে, কিন্তু আরো দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্র। তো এখন এই সমাসটা হচ্ছে যে সমাসের মাঝ থেকে পদ লোপ পায়, পদ লোপ পায়। যেমন দেখো বউ ভাত, বউ ভাত, ঠিক আছে? এখন বউ ভাত, এটার ব্যাস বাক্য করো, বলো এটার ব্যাস বাক্যটা করো তো। এই একটা সমাস আছে যেটা পড়তে গেলে তোমাকে ব্যাস বাক্য ছাড়া আসলে পড়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত মানে কি? বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। ঠিক আছে, এখন দেখো এই যে বউ আর ভাত এই দুটো আছে, বাকি এই যে এই সবগুলো পদ দেখো এই যে এখানে এসে লোপ পাইছে, এই জন্য এটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রী সমাস। এটা কোন সমাস বলো তো? মধ্য পদলোপী বহুব্রী সমাস। এটা কি মধ্য পদলোপী বহুব্রী সমাস? আমি কি কথা বুঝাইতে পারছি? এই বলো, আমি কি কথা বুঝাইতে পারছি? গুড। অর্থাৎ এই সমাজটাতে কি পায়? পদ লোপ পায়। একটু স্লাইডে নিয়ে তোমাদেরকে যদি একটু যদি দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। যেমন দেখো এই যে এখানে আছে, হ্যাঁ এখানে খেয়াল করে দেখো, এখানে দেখো এই যে কি আছে, এই যে পটল ছেঁড়া, তাহলে দেখো এই যে পটল ছিঁড়লে যেমন গড়ন হয় তেমন, দেখো এগুলো বাদ পড়ছে। কপোতাক্ষ, কপতের অক্ষির মতো অক্ষি যার, এটা বাদ পড়ছে। 20 গজি, এটা এখানে ভুল আছে, এটা তোমার সংখ্যাবাচক বহুব্রী সমাস হবে। হ্যাঁ, বিড়াল চোখী, তাহলে দেখো এই যে বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী, তাকে বলা হয় বিড়াল চোখী। দেখছো এই যে পদ যখন লোপ পায়, এটাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রী সমাস। হ্যাঁ, এখন দেখো বউ ভাত, এই যে দেখো অন্য পদের অর্থ প্রদান, যেমন খেয়াল করো বউ ভাত, বউ ভাত দ্বারা কি বউকে বুঝায়? আচ্ছা, আজকে বউ ভাত খামু, তার মানে কি বউ খামু, ভাত খামু না, তার মানে কি একটা অনুষ্ঠান, এটা একটা কি অনুষ্ঠান। ঠিক আছে, তো বউ ভাত দ্বারা কি বুঝায়? বউকেও বুঝায় না, আবার ভাতকেও বুঝায় না, বুঝায় একটা অনুষ্ঠানকে। যদি বলি বউ ভাতে যামু, তার মানে কি বউয়ের কাছে যামু, ভাতের কাছে যামু না, তার মানে একটা অনুষ্ঠানে যাব। কনসেপ্টটা ধরতে পারছো? ওকে, ওকে এবার বলো বহুব্রী সমাস কি ক্লিয়ার? এখন জাস্ট চিন্তাই করতে পারবা না, জাস্ট চিন্তাই করতে পারবা না যে যা পড়াইছি তার থেকে বোর্ডে কোশ্চেন আসছে, যা পড়াইছি তার থেকে বোর্ডে কোশ্চেন আসছে, তুমি চিন্তাই করতে পারবে না। ওকে, চলো আমরা একটু দেখি, আসলে কথাই নয় কাজে পরিচয়। ঠিক আছে, এবার চলো আমরা একটু দেখি বহুব্রী সমাস বোর্ডের কোশ্চেন গুলো একটু সলভ করে দেখি। দেখো এগুলো দেখো, গজানন, চৌচালা, হাসাহাসি, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। গজানন, চৌচালা, হাসাহাসি, দোমনা, চতুষ্পদ, সবিনয়। হ্যাঁ, একটা মিস হয়েছে, সেটা হচ্ছে সবিনয়। আচ্ছা, সবিনয়ের কনসেপ্ট আমি একটু বলি, এটা আমাদের স্লাইডে আছে। অর্থাৎ সবিনয় মানে কি? বিনয় সহ। সবিনয় মানে কি? বিনয় সহ। এই যে সহ, সবিনয় মানে কি বলো? বিনয় সহ। কি রে ভাই এমন করস কেন? জ্বালাইস না রে, জ্বালাইস না। সবিনয় মানে কি? বিনয় সহ। এই সহ অর্থ বুঝালে সেটা হচ্ছে বহুব্রী সমাস। সহ অর্থ বুঝালে সেটা হচ্ছে বহুব্রী সমাস। হ্যাঁ, এবার বলো, পারবা?
আচ্ছা তোমাদেরকে একটু দেখাই, এই যে সহ অর্থ বুঝালে যেগুলো বহুব্রী সমাস এগুলো একটু দেখাই আমাদের। এটা স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, যদিও এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা আমার নিজের বানানো স্লাইড, আমি আসলে যে এই ফরম্যাটে পড়াই ও ফরম্যাটে দেওয়া আছে, তবুও তোমাদেরকে এটা দিয়ে দিব। তোমরা পাওয়ার প্লের স্টুডেন্ট, ভালোবাসার স্টুডেন্ট, যদিও অনেকে আমাকে ভালোবাসো না, তাতে আমার কিছুই যায় আসে না। আচ্ছা এবার দেখো, এই যে দেখো সহ শহীদ শব্দের সঙ্গে মানে সহ বা শহীদ অর্থ বুঝালে সংযুক্ত হলে, যেমন দেখো এই যে সস্ত্রীক মানে কি স্ত্রী সহ বর্তমান, খেয়াল করো, তার মানে বহুব্রী সমাস। সহদর মানে কি, এই যে দেখো সহ অর্থ বুঝাচ্ছে, সহ মানে কি সমান ওদর যার, সবান্ধব মানে কি বন্ধু, এই যে বান্ধব সহ বর্তমান। সদল বল মানে কি দলের শহীদ, এই যে দেখো শহীদ বুঝাচ্ছে, দলের শহীদ বর্তমান, অর্থাৎ সহ শহীদ বুঝালে সেটা হচ্ছে বহুব্রী সমাস। এটার পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার আসো আমরা তোমাদেরকে একটু ওই যে বোর্ডের কোশ্চেন গুলো নিয়ে যাই। এন্ড তোমাদেরকে এখন কিন্তু আমি কিন্তু ভার্সিটি কোশ্চেনও সলভ করাবো, মানে ভার্সিটি কোশ্চেনও সলভ করাবো, খালি এখানেই শেষ না। মানে তানভীর ভাই যে তোমার আসলে কেমনে কেমনে কি করতে পারো তুমি মানে কল্পনাই করতে পারো না, আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। তো প্রথম কথা হচ্ছে দেখো গজানন, তো এটা তো বুঝতে পারতেছো, গজানন গজের ন্যায়, হ্যাঁ, আনন, আনন মানে কি মুখ, মুখ যার, ঠিক আছে, গজানন। ওকে, এগুলো সব বহুব্রী সমাস দিয়ে দিও, অথবা স্পেসিফিক করে যদি লিখতে পারো তাহলে আরো ভালো, চেষ্টা করবে স্পেসিফিক করে লেখার জন্য। চৌচালা, যেমন এটা শুধু বহুব্রী না দিয়ে এটা দিয়ে দিবা যে তোমার মানে কি অলুক বহুব্রী, তাহলে চার চাল যার, ঠিক আছে, বা চার চাল আছে যে ঘরের, এটাও দিতে পারে, এক এক জায়গায় একরকম না। হাসিতে হাসিতে যে ক্রিয়া, এটা কি ব্যাটিয়ার বহুব্রী, হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসিতে হাসিতে যে ক্রিয়া, ঠিক আছে। এরপর দেখো দোমানা দুই দিকে মন যার, চতুষ্পদ, হ্যাঁ, চার পদ যার, ঠিক আছে, পারবা। এটা কি সংখ্যাবাচক বহুব্রী সমাস, ঠিক আছে। আচ্ছা দোমনা, এটা কিন্তু এটা অনেকে মনে করতে পারে ভাই এটা সংখ্যাবাচক বহুব্রী সমাস হলো না কেন, এটা শেষ হয়েছে দেখো আ প্রত্যয় আছে, এই আ প্রত্যয় থাকার কারণে এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, এবারে চলো আমরা একটু বোর্ডের কোশ্চেন সলভ করি, ভার্সিটি কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটা, পূর্ণ নাম, এটা কিন্তু তোমাদেরকে সলভ করাইছে। পূর্ণ নাম সমাস নির্ণয় করো, রাজশাহী এই ইউনিট 23 24 আসছে 18। এবার বলো এটা কোন সমাসে, ভার্সিটি প্রশ্ন সলভ, বলো। শুধু বহুব্রী সমাস লিখলে মার্ক দিবে, শুধু বহুব্রী না লিখে স্পেসিফিক করে লিখবা। তবে কিছু জিনিস যেমন দেখো অলুক বহুব্রী, হ্যাঁ, অলুক বহুব্রী, তারপর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, এই দুইটা স্পেশালি, এই দুইটা স্পেশালি মানে স্পেসিফিক করে লিখতে হবেই হবে, স্পেসিফিক করে লিখতে হবেই হবে। তো দেখো উন্ননাব, এটা কোন সমাস? পূর্ণনাব দ্বারা কাকে বোঝায় বলতো? মাকড়সাকে বোঝায়, মাকড়সা। পূর্ণ শব্দের অর্থ হচ্ছে সুতা, মাকড়সার নাভিতে সুতা থাকে, এই জন্য মাকড়সাকে বলা হয় উন্ননাব। তাহলে দেখো অন্য পদের অর্থ প্রদান, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলতো? বহুব্রী সমাস। কোন সমাস বলতো? বহুব্রী সমাস। দেখছো আমার আরে কম্পিউটার অপারেটর, এটা কি বহুব্রী সমাস, বুঝছো? আচ্ছা তাহলে কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে? আচ্ছা এরপর দেখো সুগন্ধি, এখন দেখো সুগন্ধি দ্বারা কি মানে সু শব্দের অর্থ হচ্ছে ভালো, সুগন্ধি দ্বারা কি ভালোকে বোঝায় না গন্ধকে বোঝায়? কোনোটাকে বোঝায় না, একটু খেয়াল করো। সুগন্ধি, সুগন্ধি দ্বারা কি বোঝায়? পারফিউমকে বোঝায়, আতরকে বোঝায়। তোমাকে কিভাবে উদাহরণ দিতাম, সে ধরো এটা একটা পারফিউম, এটা একটা কি পারফিউম, ওকে। এখন এইটাকে আমি বলতে পারি যে সুগন্ধি, সুগন্ধি দ্বারা অন্য পদকে বোঝায় যেটা দ্বারা সুগন্ধ মানে যার থেকে সুগন্ধ বের হয়, ঠিক আছে, যার থেকে কি সুগন্ধ বের হয়, ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? সুগন্ধি, যার থেকে সুগন্ধ বের হয়, ওকে। যা এই পাঞ্জাবি, পাঞ্জাবি থেকে এই যে নতুন পাঞ্জাবি সুন্দর গ্রান বের হচ্ছে, তার মানে দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে সুগন্ধি, বুঝছো? আমাদের ড্রেস থেকে সবসময় সুগন্ধ বের হয়, আর শাহবাগীদের ড্রেস থেকে সবসময় দুর্গন্ধ বের হয়। ওই যে ওই দিন এক হুজুর বলতেছে, হুজুরের কাছে একজন মাসালা জিজ্ঞেস করছে যে হুজুর শাহবাগীদের শরীরের গন্ধে, দুর্গন্ধে যদি রোজা ভেঙে যায় তাহলে রোজা হবে কিনা? তোমাদের মধ্যে কেউ আসো শাহবাগী? খবরদার। আচ্ছা এইবার আসো আমরা যাই, হ্যাঁ। এরপর দেখো আমরা একটু এটা দেখি, এরপরের কোশ্চেন সেতার, এই যে পড়াইছিলাম না, ঠিক আছে, সে মানে কি তিন, সেতার, বুঝছো? বুঝছো?
আচ্ছা এইবার আসো, হ্যাঁ সে তার, তাহলে সে মানে কি বলতো, এটা কি সংখ্যাবাচক বহুব্রী, তাই না? সংখ্যাবাচক বহুব্রী, 3 তার 4, এর বাক্য কি 3 তার 4, হ্যাঁ আচ্ছা ফাইন। তাহলে এটা আসছে কোথায় দেখো, চট্টগ্রাম ডি ইউনিট 23-24 আসছে, খুলনা বিশ্ববিদ্যালয় এল ইউনিট আসছে। খুলনা বিশ্ববিদ্যালয় কি এল ইউনিট আছে, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক খুলনা বিশ্ববিদ্যালয় আসছে 2016-17 সেশনে, চট্টগ্রাম ডি ইউনিট আসছে একেবারে রিসেন্ট 23-24 সেশনে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি কোলাকুলি কোন সমাস পড়াইছিলাম, দেখো কোথায় আসছে, চট্টগ্রাম বি ইউনিট আসছে 22-23 সেশনে। এগুলো তো তোমাদেরকে দেখানোর দরকার নেই, কেন দেখাইতেছি, দেখাইতেছি এই কারণে যে তুমি যেটা শিখছো ওইটাই বেস্ট। তুমি যেটা শিখছো এটাতে একই সাথে তোমার একাডেমিক কভার হবে, তুমি যেটা শিখছো এটা একই সাথে তোমার অ্যাডমিশন কভার হবে। এখন তুমি শিখবা কিনা এটা তোমার ব্যক্তিগত বিষয়, না শিখলে তো তোমার আমি মাথায় হাত বুলে দিয়ে সোনামণি মামুনি পড়ো পড়ো, হ্যাঁ অ্যাডমিশনের কাজে লাগবে সোনামণি পড়ো, এখন পড়লে সামনে আর ও ভংশন করার তো সময় নেই। তোমার দেখা যাচ্ছে এই জন্য যে তুমি যেটা পড়তেছো এটা একই সাথে তোমার একাডেমিক কভার হবে, একই সাথে অ্যাডমিশন কভার হবে, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? আচ্ছা এইবার আসো, হ্যাঁ গেল। এরপর দেখো বহুব্রী সমাসে, বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না থাকে, এই যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন, বিশেষণ দ্যাট মিন্স কি অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে তাকে কি সমাস বলো? খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2019-20 সেশন আসছে। একজন বলছে এই যে কি জানি মীর ইসলাম আহমেদ ইউসা সমাস দিমু না, এত কাহিনী কিসের? সমাস না দিলে তো কিছু করার নাই, সমাস না দিলে এখন ওই যে এখন যদি সমাজ যদি না শিখো, ওই যে এখন যে কমেন্ট করছে সমাজ দিমু না, কাহিনী কিসের, এত কাহিনী কিসের, তো কাহিনী কইরো না। তাহলে তোমার জন্য ওই যে বাঁশবাগানের চাষ হচ্ছে, বুঝছো? বাঁশবাগান, হ্যাঁ বাঁশবাগানের চাষ হচ্ছে, বুঝছো? এটা এখন থেকে চাষ হচ্ছে, এটা তোমার জন্য বিশাল এক বাগান চাষ হচ্ছে। এবং এইটা, এই বাগানটা দৃশ্যমান হবে কখন জানো? একেবারে ফলে ফুলে পরিপূর্ণ হবে কখন? তোমার অ্যাডমিশনে গেলে, বুঝছো? অ্যাডমিশনে গেলে এই বাগানটা একেবারে ফুলে ফলে পরিপূর্ণতা লাভ করবে। আর তখন তুমি ওই যে কবিতা বলবা, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদের চাগায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। এই 5 মার্ক নর্মাল জিনিস, 5 মার্ক স্কিপ করে উপসর্গ দাগাই দিলে যদি হয়ে যাইতো তাহলে তো উপসর্গই পড়াই দিতাম। উপসর্গ তো পড়াইতে সর্বোচ্চ 10 মিনিট লাগে, 20 মিনিট লাগবে, 3টা ক্লাসে তো দরকার নাই। তুমি তো এত বড় খেলোয়াড় হয়ে জানো যে তুমি আমার থেকে আরো অনেক বেশি বুঝো, তো তোমার সেভ করার জন্যই তো আমি আসছি, তোমাকে প্রোটেক্ট করার জন্যই তো আমি আসছি। আর তুমি যদি আমার কথা যদি না শোনো তাহলে ওই যে এই অবস্থা হবে, বুঝছো সোনামণি? প্রস্তুতি নাও। এখন খেয়াল করো এখানে তো বলছো কোনোটাই বিশেষণ নাই, দ্যাট মিন্স কি দুইটাই নাউন, দুটাই কি বিশেষ্য? কোনোটাই বিশেষণ নাই, কোনোটাই বিশেষণ নাই, দ্যাট মিন্স দুইটাই বিশেষ্য। তাহলে দুইটাই নাউন হয় কোথায়? ব্যাধিকরণে, রাইট? দুইটাই নাউন হয় কোথায়? ব্যাধিকরণে। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? ব্যাধিকরণ। ওকে আচ্ছা গেল, শেষ। এবার লাস্ট আমরা আসবো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইবার চলো আমরা একটু দেখি আমাদের অব্যয়ভাব সমাস, আমরা চলে যাই। হ্যাঁ হ্যালো ভাই, আমি ক্লাসে ক্লাসে ক্লাসে, হ্যাঁ শেষ করে কল দেবো। আর আমি বাসায় নাই, আমি বাইরে, বাসায় নাই, বেরে, আমি বাইরে। ওকে ওকে আচ্ছা খেয়াল করো, এখানে ছিলাম। কিরে ফেসবুক ঢুকতে পারতেছি না। ওকে 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 আমি চেষ্টা করি তোমাদের সবগুলো কমেন্ট মানে পড়ার জন্য আর কি। তোমরা মাঝে মধ্যে অনেক খারাপ কমেন্ট করো আমাকে, আমি আসলে কিছু মনে করি না, ক্ষমা করে দিই তোমাদেরকে। ঠিক আছে, শিরাই শিরাই রক্ত তানভীর ভাইয়ের ভক্ত। আচ্ছা আচ্ছা এবার আসো একটা গল্প বলি। হ্যাঁ আহা লিখো, আহা আহা অতি নিরপরাধ, নিরপরাধ বেবি দুটির আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। খেয়াল করো, আহা
অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। আহা, লিখছো লিখছো, খাতায় লিখো। আহা আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। এবার আসো এখান থেকে এই যে এই অব্যয়গুলো একটু লিখো। আ ঠিক আছে, অতি, নি অথবা নির, ঠিক আছে, বে বি, খেয়াল করো। তারপর হচ্ছে উপ, প্রতি, ঠিক আছে, যথা, এই যে যথাযথ, যথা, অনুগ্রহের অনু, ঠিক আছে, উচিতের উ। লিখছো এই অব্যয়গুলো লিখছো, অর্থাৎ অব্যয়ভাব সমাস, দ্যাট মিনস যেই সমাসের শুরুতে অব্যয় থাকে, যে সমাসের শুরুতে কি থাকে, অব্যয় থাকে, এই অব্যয়গুলো থাকে আহা, অতি, নি, নির, বে, বি, উপ, প্রতি, যথা, অনু, উ। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, ওকে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লিয়ার? এটা এটা লিখো অথবা স্ক্রিনশট দাও, লিখো ডান। এটা লিখো ডান, তাহলে আমি সামনে আগাইতে পারবো। কথা বুঝাইতে পারছি? এটা লিখো ডান, তাহলে আমি সামনে আগাইতে পারবো। আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। ভাই বাংলা ভাষা বই নিলে কি ডেলিভারি চার্জ দিতে দেওয়া লাগবে? অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। ডান ডান। এখন খেয়াল করে দেখো, আচ্ছা এইবার ধরো আমি তোমার বললাম, দেখো না একটা পাগলও পারবে, পাগল যে হেও পারবে। ধরো আমি বললাম যথানিয়ম কোন সমাস, উত্তর করো। যথানিয়ম কোন সমাস? আমি লিখলাম উপজেলা কোন সমাস, উত্তর করো। আমি লিখলাম হাবাতে কোন সমাস, উত্তর করো। আমি লিখলাম যে হাবাতে কোন সমাস, উত্তর করো। বলো, পারবা? দেখো যদি বলি প্রতিদিন কোন সমাস, উত্তর করো। পারবা? পারবা? পাগলেও পারবে, পাগল যে পাগল হেও পারবে। পারবে না? এই দেখো যথা আছে শুরুতে, উপ আছে শুরুতে, হা আছে শুরুতে, প্রতি আছে শুরুতে। পারবা? এই পারবেই, শেষ। সহজ, হ্যাঁ। ঠিক আছে, এই যে বহুব্রী সমাসের প্রকারগুলো: সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ন্ত, তারপর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাস। ঠিক আছে, অলুক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস, ব্যতিহার বহুব্রী সমাস। 8 প্রকার তো হয়েই গেল। পারবা না? এইটা তো, এইটা যদি অ্যাডমিশন পর্যন্ত যদি হইতো তাহলে ফাইন, এটা দেখা সমাস। বাট পরীক্ষায় তো আমাদেরকে বেশ বাক্য দেওয়া লাগে, বেশ বাক্য লাগে না? চলো এইবার আমরা বেশ বাক্য শিখি, দেখি আমরা পারি কিনা। একদম সহজ, খেয়াল করে দেখো, খুব ঠান্ডা মাথায় বুঝো। আমি মুখে মুখে বলে দিচ্ছি, তুমি খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো বোঝার জন্য চেষ্টা করো, দেখবা যে বেশ বাক্য পানির মতো সহজ। আচ্ছা এবার আসো, উপকূল মানে কি কুলের সমীপে, উপকণ্ঠ মানে কি কণ্ঠের সমীপে। শেষ। আচ্ছা সমীপে মানে কি কাছে। দেখো উপকূল মানে কি, যেটা কুলের কাছে। ধরো এটা হচ্ছে কুল আর এটা হচ্ছে উপকূল, তার মানে কি কাছে। উপকণ্ঠ মানে কি কণ্ঠের সমীপে। ঠিক আছে, এখন উপশহর মানে কি শহরের সাদৃশ, সাদৃশ মানে হচ্ছে মতো বা মিল। আচ্ছা উপশহর মানে কি যেটা শহরের মতো, তাকে বলা হয় উপশহর। উপদ্বীপ মানে কি যেটা দ্বীপের মতো, নট দ্বীপ। উপশহর মানে যেটা শহরের মতো, নট শহর। আচ্ছা প্রতিদিন কি, দেখো এই যে প্রতিদিন, দিন দিন। ব্যাস বাক্য কি, দিন দিন। প্রতিক্ষণ, ক্ষণ ক্ষণ। অনুক্ষণ, ক্ষণ ক্ষণ। শেষ, ব্যাস বাক্য শেষ। নিরামিষ, আমিষের অভাব। নির্ভাবনা, ভাবনার অভাব। বলো এটা কি আমাদেরকে পড়া লাগবে? কথা কো, এই কথা না কইলেন মারমু। এটা কি আমাদেরকে পড়া লাগবে? বলো এইটা কি আমাদেরকে পড়া লাগবে? এই ব্যাস বাক্যগুলো আমাদেরকে পড়া লাগবে? এই ব্যাস বাক্যগুলোর জন্য কোনো নিয়ম লাগবে? ব্যাস বাক্য নির্ভাবনা, ভাবনার অভাব। প্রতিদিন, দিন দিন। অনুক্ষণ, ক্ষণ ক্ষণ। শেষ, ব্যাস বাক্য শেষ। এটা দেখো বাকিগুলো দেখো।
খেয়াল করো এরপর দেখো, এই যে দেখো আ যখন থাকে তখন এটা পর্যন্ত অর্থ বোঝায়। দেখো আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আমৃত্যু মৃত্যু পর্যন্ত, শেষ। দেখো যথাসাধ্য, সাধ্যকে, সাধ্যকে অতিক্রম না করে, এগুলো একটু খেয়াল রাখো। যথাসাধ্য, সাধ্য অতিক্রম না করে। ব্যাস বাক্য আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়ো, লেখা লাগবে না, এটা লেখা লাগবে না, আজকের ক্লাসের পরে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, আমার সাথে পড়ো। যথাসাধ্য, দেখো যথাসাধ্য, আমার সাথে সাথে পড়ো, যথাসাধ্য সাধ্যটুকু অতিক্রম না করে, যথাসাধ্য সাধ্যটুকু অতিক্রম না করে, প্লিজ আমার সাথে পড়ো। যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে, উদ্বেল বেলাকে অতিক্রান্ত, উদ্বেল বেলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত। তাহলে উদ্বেল বেলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত, প্রতিবাদ বিরুদ্ধবাদ, প্রতিবাদ বিরুদ্ধবাদ, প্রতিকূল বিরুদ্ধকুল। এরপর খেয়াল করো অনুধাবন পশ্চাৎ ধাবন, খেয়াল করো অনুধাবন অনুগমন, এটা হবে অনুগমন, অনুগমন পশ্চাৎ গমন, ঠিক আছে, মানে পেছনে গমন করা, এটাকে বলা হয় অনুগমন। এরপর খেয়াল করে দেখো আরক্তিম, আরক্তিম ঈষৎ রক্তিম, ঈষৎ মানে হচ্ছে হালকা, আরক্তিম ঈষৎ রক্তিম, আনত ঈষৎ নত, ঠিক আছে, শেষ। এগুলো এইভাবে পড়বা মোটামুটি, এখানে যেগুলো আছে এগুলা। আচ্ছা তো দেখো এখানে পক্ষীর অগোচরের বিপরীত পক্ষ, এখানে অনেকগুলো আছে। আচ্ছা এবার দেখো, এবার দেখো বোর্ডের কোশ্চেন দেখো, উদ্বেল, আমরণ, হাবাতে, যথারীতি, হরতাল, আকণ্ঠ, উপকূল। দাও ব্যাস বাক্য করো, ব্যাস বাক্য করো, সমস্যা নির্ণয় করো, দেখো পারো কিনা। এখানে বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। যথারীতি, রীতিকে, যথারীতিটা এখানে আছে, তাই আমি না বলি, তোমরা করো, পরে আমি বলবো। একদম জাস্ট মানে বুঝলেই পারবা। একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, দেখো উদ্বেল বেলাকে অতিক্রম না করে, উদ্বেল বেলাকে অতিক্রম না করে, অতিক্রম না করে, ঠিক আছে। তাহলে উদ্বেল বেলাকে অতিক্রম না করে, এটার ব্যাস বাক্য, এটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। সবগুলো যেহেতু অব্যয়ীভাব সমাস আমরা না লিখি, হ্যাঁ অব্যয়ীভাব সমাস, ওকে আমরা না লিখি, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, শেষ। আমরণ মানে কি? আমরণ মানে কি? মরণ পর্যন্ত। আমরণ বলতে কি বুঝায় ওইটাই লিখে দাও, আমরণ মানে মরণ পর্যন্ত। হাবাতে মানে কি? ভাতের অভাব। হাবাতে মানে কি? ভাতের অভাব। হাবাতে মানে কি? ভাতের অভাব, ওকে। যথারীতি কি? রীতিকে অতিক্রম, অতিক্রম না করে। সব তো আমি করে দিচ্ছি, তোমরা করো, সব তো আমি করে দিচ্ছি, এবার তোমরা করো, বলো দ্রুত করো, সব আমি করে দিলে হবে? দ্রুত। গুড, তাড়াতাড়ি করো, পারবা? আকণ্ঠ এটা তো পারবা। হরতাল কি? হরতাল মানে হচ্ছে তালের অভাব, তালের অভাব। ওই হ দিলে বুঝবা যে অভাব, হাবাতে ভাতের অভাব। আকণ্ঠ কি? কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে। উপকূল মানে কি? এখন কি কুলের সমীপে নাকি কুলের সাদৃশ? উপকূল মানে কি? যেটা কুলের কাছে, তার মানে কি? কুলের সমীপে, কুলের সমীপে, শেষ, শেষ, ঠিক আছে। ভাই আপনার মতো হ্যান্ড রাইটিং দ্রুত করার উপায় কি? লিখতে লিখতে হয়ে যায়, যে আমি তো সারাক্ষণ লিখে লিখে পড়াই না, তো ওই জন্য আমার লেখাটা অনেক ফাস্ট, অনেক দ্রুত। ধরো আমি আমার ডিপার্টমেন্টের যখন এক্সাম হতো না, তো ধরো আমাদের বাংলাতে তো অনেক লেখা, অনেক লেখা, তোমরা কেউ বাংলাতে ভর্তি হলে বুঝবা, মানে বাংলাতে ভর্তি মানে অনার্সে তোমরা যেই করো, পাবলিকে পড়ো, ন্যাশনালে পড়ো, হোয়াট এভার, প্রাইভেটে পড়ো, বাট বাংলা নিয়ে পড়লে তোমার অনেক লিখতে হবে, অনেক বেশি লিখতে হবে। কেউ যদি লেখা যদি অনেক স্লো হয়, অনেক ইয়ে হয়, তাহলে ও আসলে বাংলায় ভালো নাম্বার উঠাতে পারে না। এবং তোমার অনার্সে মানে সিজি হচ্ছে, ধরো তুমি অন্য, তুমি ম্যাথে পড়ো, তুমি কেমিস্ট্রিতে পড়ো, ফিজিক্সে পড়ো, ওগুলোতে ধরো দেখা যায় যে তোমার অনেক ভালো সিজি উঠানো যায়। ধরো তোমার 3.9 মানে 3.4 তো অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু লিটারেচারে, মানে সেটা ইংলিশ লিটারেচার হোক,
সিজি উঠানো অনেক কঠিন, মানে সাহিত্যে সিজি উঠানো অনেক কঠিন, অনেক মানে অনেক কঠিন। মানে যারা মনে করো যে খুব টপার, ওরাও মনে করো গিয়ে তোমার 3.5 এর কাছে গিয়ে মানে হাঁপাই যায়, উপরে উঠতে পারে না, একদম 3.6 পর্যন্ত হয়তো একদম ইয়ে হয়। তো দেখবা যে বিভিন্ন মানে ইউনিভার্সিটি ইয়েতে দেখবা যে যখন নিয়োগ হয় তখন লিটারেচারের সিজিটা কম চায়, কারণ লিটারেচারের সিজি উঠানো অনেক কঠিন। তো যেটা বলছিলাম, তো এখানে অনেক লেখা লাগে, অনেক লেখা লাগে। তো আমার ডিপার্টমেন্টে যখন আমি পরীক্ষা দিতাম তখন আমি সবার আগে লিখে শেষ করে ফেলতাম, মানে সবার আগে লিখে, লেখা সুন্দর নয়, জন্য আমার নাম্বার কম আসতো, আমি সবার আগে লিখে শেষ করে ফেলতাম। আমার আমার দেখে দেখে লেখা অনেকে ভালো রেজাল্ট করে ফেলে, আমার থেকে বেশি রেজাল্ট করছে, এরকম আছে অনেক। তা এখন বলো জিনিসটা কি সহজ? সহজ। এই যে এখন যে পড়তেছো, এইটাই হচ্ছে মেইন জিনিস, এই যে এই সহজে পড়তেছো এইটাই। তা আমার কাছে পড়িয়া যদি বুঝুং বাজুং যদি এগুলো যদি না পারো ভংসং এগুলো, তাহলে কেমন হবে বলো? ঠিক আছে ভাইয়া, সিজি কত? আমার সিজি আলহামদুলিল্লাহ ভালো, ভালো মানে অনেক ভালো। আমি আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড না বলি, বাট অনেক ভালো লিটারেচার হিসাবে। আর নিজে আবার এত কিছু করে, আবার আমি তো যখন মানে অনেক কিছু করতাম আর পাশাপাশি পড়াইতাম, তো আমার জন্য একটা সুবিধা হচ্ছে কি যে আমার ধরো আমি তো পড়াই বাংলা, তো সারাদিন পড়াইতাম বাংলা, আমার ডিপার্টমেন্টের পর আমার কম পড়া লাগতো। আমি তো ধরো আমি তো যখন অনার্স ফার্স্ট ইয়ারে তখন থেকে আমি বিসিএস এ ক্লাস নিই, মানে বিসিএস অফলাইনে তখন থেকে আমি ক্লাস নিই, যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার 13 দিন পরে আমি প্রথম সিটাঙ্গে গেছি অফলাইনে বিসিএস এর ক্লাস নিতে, প্রিলির ক্লাস নিতে গেছে। তখন থেকে মনে করো ভরপুর পড়াইতাম বিসিএস এর পোলাপাইন। দেখতে তখন তো আরো অনেক ছোট লাগতো, এখনো তো ছোট লাগে, তখন আরো অনেক ছোট লাগতো। মনে করো তখন ক্লাস নিতাম, তখন লিটারেচার পড়াইতাম, সাহস করে তখন লিটারেচার পড়াইতাম। তো লিটারেচার পড়াইতে পড়াইতে এই ধরো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, এই সেই কল্লোল যোগ, হ্যান ত্যান, এগুলো মানে পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে। তো ধরো পরীক্ষার আগের রাত একটু দেখে শুনে গেলে মনে করো গিয়ে দেখতাম যে অনেক ভালো। ডিপার্টমেন্টে যখন ক্লাস করতে যা পড়াইতো এগুলো তো সবাই পারে, কি করবো। আচ্ছা, তো এটা আমার জন্য অনেক ভালো যে আমি অনেক মানে ডিপার্টমেন্টের পর অনেক কম পড়লেও আমার এই ওইটার আমার যে ডেপথ আছে ওটা দিয়ে ধরো আমি রিকভারি করে ফেলতে পারতাম। যেটা মনে করো বলবেন সারাদিন রাত এক সেমিস্টারে পড়েই মনে করো কুল পাইতো না, আমি মনে করো গিয়ে এর থেকে অনেক কম পড়েও আরো ভালো ইয়ে করতে পারতাম। ওরকম আমার আসলে প্রেশার হইতো না, আমার ডিপার্টমেন্ট থাকার কারণে। আমার পড়াই বাংলা, যদি ওই যে অন্য ডিপার্টমেন্ট থেকে যদি এসে যদি পড়াইতাম, তো এটার জন্য ভালো হয়। ধরো আমি ডিপার্টমেন্টের পড়া পড়তেছি, ডিপার্টমেন্টের পড়া পড়লে আবার তোমাদেরকে পড়াইতে কাজে লাগে, কারণ নলেজ বাড়তেছে। আবার তোমাদেরকে পড়াইতেছি মানে পোলাপাইন পড়াইতেছি, আবার এটা আমার ডিপার্টমেন্টের কাজে লাগতেছে। এটা একটা সুবিধা আর কি, যে সাবজেক্টে পড়ো ওই সাবজেক্টে পড়াইলে এটা একটা সুবিধা আছে। আচ্ছা শেষ আমাদের মোটামুটি। আরেকটা সমাস আছে যেটা মানে একেবারে টোটালি মুখস্থ করে ফেলতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে আসলে মুখস্থ করা ছাড়া আর কোনো কিছুই নাই, এন্ড ওইটা হচ্ছে আমাদের প্রাদি সমাস। অর্থাৎ এই সমাসটা হচ্ছে, খেয়াল করে দেখো, এইটা এইটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা এখানে একটা ছন্দ দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা ছন্দ দেওয়া আছে, এখানে একটা ছন্দ দেওয়া আছে। ঠিক আছে, ওকে, এখানে একটা ছন্দ দেওয়া আছে। জি, উদ্বেল বেলাকে অতিক্রম করে। হ্যাঁ, বুঝছো? এটা একটা স্ক্রিনশট নাও, একবার একটু রিডিং করে নাও, তাহলে পারবা। এটা একটু একবার একটু পড়ে নাও। ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, এবার দেখো আমরা একটু দেখি, এখানে একটা ছন্দর মতো করে দেওয়া আছে যে প্রভাতে প্রভাতে পরিভ্রমণ কালে প্রবাদ প্রবচন অনুতাপের মাধ্যমে প্রবন্ধে প্রশিক্ষিত হয়ে প্রতিকূলে উন্নিদ্র অবস্থায় প্রগতি করা যাবে। এই যে যেগুলো নিচে দাগ দিলাম না, ওগুলো হচ্ছে প্রাদি সমাস। ওগুলো কি সমাস? ওগুলো হচ্ছে প্রাদি সমাস। ঠিক আছে, এবার দেখো ব্যাস বাক্যটাতে খেয়াল করো। প্রবচন, প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, মানে উত্তম, অনেক বেস্ট। প্রবচন প্রকৃষ্ট যে বচন। প্রভাত প্রকৃষ্ট, এই যে প্র মানে কি প্রকৃষ্ট রূপে ভাত। ভাত মানে হচ্ছে আলোকিত, এই ভাত মানে কি মানে খাওয়ার ভাত না, রাইস না। ঠিক আছে, আচ্ছা বুঝছো? হ্যালো নাজমুল, আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, শুধু আইডি, শুধু আইডি? হ্যাঁ, আমার এটাই সমস্যা করছে আর কি। ওটা কি কোনো কোনো পেজে আসছে? না না, আমার কোনো পেজে আসে না, আমার জাস্ট আইডিটা ডিসেবল করে দিছি হঠাৎ করে?
হ্যাঁ, হঠাৎ করে ওই যে আপনাকে ওই দিন যে একটা রেজিস্ট্রেশন দিছিল না, হুম। সেম কাহিনী আজকে আবার বলছে যে আমার আইডি নাকি ওদের কমিউনিটি ফলো ওকে ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে। এবার আসলে এরপর দেখো প্রগতি কি, প্রো মানে হচ্ছে কি প্রকৃষ্ট রূপে যে গতি, অপিনি, এগুলো জাস্ট পড়ে নিবা আর কি, ব্যাস বাক্যগুলো পড়ে নিবা, এই কয়টা, এর বাইরে থেকে কখনোই আসবে না। যেমন তোমাকে একটু আমি যদি একটু যদি দেখাই, যেমন দেখো এই যে বোর্ডে আসছে, দেখো দিনাজপুর বোর্ড 2024, প্রভাত, প্রভাত, হ্যাঁ, প্রবচন, প্রভাষক, প্রবাদ, তো দেখো এগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে, এগুলো পড়লেই হয়ে যাবে। আচ্ছা গেল। এইবার একদম অনেস্টলি বলো, যারা সমাজের 3টা ক্লাস করছো, যারা অর্ধেক করছো তাদের কথা বাদ, যারা সমাজের 3টা ক্লাস করছো তারা বলো তো সমাজ কি মানে সহজ মনে হয়েছে না, আগের থেকে অনেক ইজি হয়ে গেছে না, মানে তোমার আসলে অনুভূতিটা কেমন? তোমাদের কাছে আমার আমার আমার- আমি আমি একদম অনেক তোমাদের এই ক্লাসের জন্য আমি অনেক ভালো করে কন্টেন্ট সাজাইছি, যাতে করে তোমাদেরকে অনেক ভালো করে বুঝাই দিতে পারি, যাতে করে তোমাদের সমাজে যাতে প্রবলেম না থাকে। তো এই জন্য আমি তোমাদেরকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, তোমরা আমাদের বন্দি পাঠশালা যে গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা হচ্ছে প্লিজ, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বন্দি পাঠশালার আমাদের যে গ্রুপ আছে, এই বন্দি পাঠশালা গ্রুপে তোমরা হচ্ছে আমাদের এই সমাজের উপর যে 3টা ক্লাস আছে, এই ক্লাসের উপর তোমরা একটা রিভিউ দিবা, একটা রিভিউ দিবা, নোট দিবা, রিভিউ দিবা, যে আসলে সমাজটা এত কঠিন একটা টপিক, এই টপিকটা আমরা আসলে কত ইজি ওয়েতে শিখতে পারছি, সেটা তোমরা তোমাদের অভিব্যক্তি জানাবা, আমি আশা করি ইনশাল্লাহ। নোট করবা, নোটগুলো আমাদের গ্রুপে সাবমিট করো। তো যাই হোক, অনেক 3টা ক্লাস নিলাম, অনেক কথাবার্তা বলছি, যত কথাবার্তাই বলছি চেষ্টা করছি তোমাদেরকে বুঝাই সুন্দর করে বোঝানোর জন্য, তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য অনেক কথাবার্তা, অনেক গল্প গুজব, অনেক ভংচং করে তোমাদেরকে বুঝাইতে হয়েছে, ঠিক আছে? কারণ আমি যদি আইসা যদি খালি যদি ওই যে পড়াই দিই, তখন আসলে কঠিন জিনিস তো তুমি আসলে ওই মানে এতক্ষণ ধরে তুমি মাথায় ওইটা তুমি ধরেই রাখতে পারবা না। সম্ভবত আজকে পাওয়ার প্লেতে আমার সবচেয়ে বড় ক্লাস হয়েছে, অলরেডি দেখতেছি 1 ঘন্টা 46 মিনিট, আমাদের 1 ঘন্টা 46 মিনিট আজকে কেমনে চলে গেছে আমি নিজেই টের পাই নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবা, এন্ড আমাদের গ্রুপে হচ্ছে তোমরা অবশ্যই জানাই দিবা আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে, সমাজের স্পেশালি সমাজের ক্লাসগুলো কেমন লেগেছে। ওকে, তো এই ক্লাসগুলো করো অ্যাডমিশন একাডেমিক, আর অ্যাডমিশনে গেলে তোমার আর কিছু করা লাগবে না, এখন একটু সময় দিয়ে পড়ো, যেটা বলি সেটা আসলে পড়ো, হ্যাঁ, এই এখন একটু ভালো করে সময় দিয়ে পড়ে নাও, ইনশাল্লাহ তাহলে ভালো কিছু হবে। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে শেষ করে দিই, এন্ড সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পিডিএফ আমি দিয়ে দিব আজকের ক্লাসের পরে। এই কাউসার, বন্ধ করে দাও, কাউসার, কাউসার বন্ধ করে দিও, এটা এটা তো অফ হচ্ছে নাকি মাউসটা?